শুনছেন রেডিও ফুতা এডিট এফএম। আমি রাসেল আছি সাথে, এবং শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে সবাই একটা সপ্তাহ ভালো ছিলেন এবং সবসময় ভালোর দলেই ছিলেন এবং এখনও ভালোর দলেই আছেন। তো যাই হোক, আমরা আজকের এপিসোডটি শুরু করতে যাচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, আর ওনার নাম মোহাম্মদ মনির হোসেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে। ওনার নানার নাম মনির উদ্দিন। এখানে কিন্তু একটা বিষয় যে ওনার নাম মনির হোসেন, কিন্তু ওনার নানার নাম হচ্ছে মনির উদ্দিন। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1985 কি 86 সাল এরকমটা হতে পারে আর কি। এই যে মনির উদ্দিন নানার ডাক নাম হচ্ছে মনু। মনু জেলে নামে এক নামে সবাই চিনত। তো নানার বাড়ি হচ্ছে ভোয়া গ্রামে। তো নানার 3 জন ছেলে আর মেয়ে 2 জন, মোট 5 জন সন্তান। আলহামদুলিল্লাহ সবাই এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন। উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। যেই নানা কোনো কাজই করতে চাইতেন না, সেই নানা পরিবারের সদস্যদের মুখে আহার তুলে দেওয়ার জন্য ভ্যান গাড়িও চালানো শুরু করলেন। এরপর বর্ষাকালে উনি মাছ ধরার কাজে নেমে পড়তেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে মনু নানা, উনি মূলত মাছ ধরতেন পরিবারের সদস্যদেরকে খাওয়ানোর জন্য। আল্লাহর কি অশেষ রহমত যে উনি যখন মাছ ধরতে নামতেন, মাছ যতটুকু তার পরিবারের জন্য লাগতো তার থেকে আরও বেশি মাছ পেয়ে যেতেন। সেটা আবার বিক্রি করতেন। এক এক সময় এক এক কাজ করতেন। নানা গুড়ের সিজনে গুড়ের ব্যবসাও করতেন। তো একবার হয় কি, রাত 1টার দিকে নানা গুড়ের আড়তে গিয়েছেন, ওখান থেকে গুড় কিনেছেন, আবার রওনা দিয়েছেন রাত 3টার দিকে। গুড় কিনেছেন 2-2.5 মণ। এটা কিনে বাড়ির দিকে রওনা দিয়েছেন ঝাঁকার উপরে নিয়ে, মাথার উপর ঝাঁকা, তার উপরে গুড়। বিশেষ করে ওই আড়তে রাতের বেলায় গুড় বিক্রি হতো, ওটা আবার রাতের বেলায় নিয়ে চলে আসতে হতো, পরের দিন আবার বাজারে যেতে হতো। এত ভারী একটা ঝাঁকা, এটা কিন্তু নিজে নিজে মাথার উপর উঠানো যেত না। 2 জনের সহযোগিতায় এটা উঁচু করে মাথার উপর বসিয়ে দেওয়া হতো। যদি কোনো কারণে মাথার থেকে নামানোও লাগতো, তখনও কিন্তু 2-1 জনের সহযোগিতা লাগতো, তোলার সময়ও লাগতো। তো ওরকম সহযোগিতা নিয়েই মাথার উপরে উনি ওই গুড়ের ঝাঁকা তুলেছেন। প্রায় 2.5 মণ গুড় নিয়ে উনি বাড়ির দিকে ফেরত আসছিলেন। উনি যখন ফেরত আসছিলেন, হঠাৎ করে উনি পা পিছলে পড়ে যান। আর তখন ওনার যেই ঝাঁকা, যেটার উপর গুড় ছিল, এগুলো কি হয় যে নদীর পাড় দিয়ে আসছিলেন, তো ওটা একটা চর এলাকা ছিল, ওই বালুর মধ্যে পড়ে গিয়েছে। নানা তো চিন্তায় পড়ে যান যে এই গুড়গুলো যে পড়ে গেল, কিছু গুড় তো নষ্ট হয়ে গেছে বাড়িটালি লেগে, এইগুলো উনি কী করবেন? হ্যাঁ, ওটা নেয়ার পরে হয়তো বা কোনো বিশেষ প্রক্রিয়ায় এই বালুগুলো পরিষ্কার করতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে যে এই 2.5 মণ ওজনের এই ঝাঁকা, এই গুড়গুলো আবার উনি পাশ থেকে সংগ্রহ করছেন, এই ঝাঁকাটা এখন মাথায় তুলবেন কিভাবে? এটা তো ওনার পক্ষে অসম্ভব। আর এত রাত্রেবেলা এই চর এলাকায় কোনো মানুষজন তো দূরের কথা, দূর দূরান্ত থেকেও কোনো শেয়ালের ডাকও শোনা যাচ্ছে না। তাহলে কে তাকে সাহায্য করবে? উনি খুব চিন্তায় পড়ে যান। উনি চিন্তা করেন যে এই যে আজকে যে পুঁজিটা ছিল, এটা দিয়ে গুড় কিনলাম, এই পুঁজিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গুড় কিনবো কিভাবে, পরিবারকে কিভাবে চালাবো? আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতে থাকেন, আল্লাহ আমাকে একটা উপায় বাতলে দাও, আমি কিভাবে এই জিনিসটা মাথায় তুলবো? আমি তো পারছি না, আমার তো কোনো উপায় নাই, আমার শরীরে তো এত শক্তি নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। এরকম করে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছিলেন। তো একটা সময় উনি চিন্তা করেন যে দেখি বিসমিল্লাহ বলে আমি এই ঝাঁকাটা মাথায় ওঠানোর চেষ্টা করি। উনি বিসমিল্লাহ বলে যখনই ঝাঁকাটা মাথায় ওঠানোর চেষ্টা করলেন, মনে হলো ওনার ঝাঁকাটা একদম হালকা। উনি অনায়াসেই এটা মাথায় তুললেন, তবে মাথায় তোলার পর উনি ফিল করলেন ঠিক আগে যেই 2.5 মণের ওজনটা ছিল ঠিক তেমনটা। তাহলে এত সহজে উনি কীভাবে তুলে ফেললেন?
এটা তো একটা রহস্যময় ব্যাপার, তাই না? এবার চলে আসুন অন্য আর একটা ঘটনায় যাই। তো ওই এলাকাতে যেটা ফসলি জমি, ওর মধ্যে যদি পানি চলে আসে ওটাকে ওনারা খুজ বলেন। আর এই খুজের মধ্যে পানি আসলে এই পানিগুলো শুকিয়ে যেতে মাসখানেক সময় লাগতো। তো নানা বছর এই সময়টাতে উনি মাছ ধরতেন, শুধু অন্য কোনো কাজ করতেন না, মাছ ধরতেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে খেতেন আর বিক্রি করতেন। তো এক রাতে নানা এই খুঁজে গিয়েছেন, তারপর উনি মাছ ধরার চেষ্টা করছেন। তো মাছ পাচ্ছেন, কিছু কিছু জায়গায় গেলে মাছগুলো লাফ দিয়ে উপরে উঠে যায়, আবার পানির মধ্যে পড়ে। তো নানা দেখেন যখনই কোনো মাছ লাফ দিয়ে উপরে ওঠে এই মাছটার পানির মধ্যে পড়ে না, কোনো অদৃশ্য কিছু ওটাকে ধরে ফেলে আর খেয়ে ফেলে। উনি চিন্তা করেন কি ব্যাপার, ঘটনা কি? এই মাছগুলো লাফ দেয় কিন্তু পানির মধ্যে আর পড়ে না কেন? নিশ্চয়ই এখানে কোনো মেছো এসে উৎপাত শুরু করেছে। একটা পর্যায়ে উনি দেখেন কালো একটা অবয়বের মতো ওই জিনিসটাই মূলত এই মাছ খাচ্ছে। এখন মাছ যদি এই মেছোগুলো খেয়ে ফেলে উনি মাছ কিভাবে পাবেন? ওনার তো অসুবিধা হয়ে যাবে। উনি কি করেছেন, হাতের কাছে ছিল একটা কাঁচি, এই কাঁচি নিয়ে এটাকে ধাওয়া করছেন যে দাঁড়া রে দাঁড়া, ধর এটাকে ধর, সাহস থাকে তো দাঁড়া, আজকে তোকে দুই ভাগ করে ফেলবো। ওই জিনিসটাও কয় কি, দৌড় দেয়, দূরে গিয়ে মিলিয়ে যায়। তো এরপরে আবার উনি মাছ ধরা শুরু করেছেন, আবারও একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে ওই একই সমস্যা। এরপর আবার ধাওয়া করেছেন, ধাওয়া করে দূরে দিয়ে আসেন। তো যখনই নানা মাছ ধরতে যেতেন, বিশেষ করে রাতের বেলা মাছ ধরতে গেলেই এই পিশাচটা এসে খুব জ্বালাতন করত, কোনোভাবেই মাছ উনি পাচ্ছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এইভাবে হাতড়ে হাতড়ে মাছ ধরতে গেলে এই পিশাচটার উৎপাত শুরু হয়ে যায়, ধুর আর হাতড়ে হাতড়ে মাছই ধরবো না, কারেন্ট জাল ব্যবহার করব। এতে করে কিন্তু সমস্যার সমাধান হলো না, উল্টো আরো সমস্যা বেড়ে গেল। দেখা যেত যে কারেন্ট জাল উনি পেতে আসছেন, সকালে গিয়ে ওই জালই নাই, মাছ তো নাই, মাছের সাথে সাথে জালও গায়েব হয়ে গেছে। এখন নানা চিন্তা করছেন এই পিশাচটা তো আর জাল চুরি করবে না, নিশ্চয়ই পাশের যে গ্রামটা দেলুয়া গ্রাম, তো এই দেলুয়া গ্রামের কিছু লোকজন শত্রুতা করে তার জাল চুরি করে নিয়ে যায়। উনি রেগে চিন্তা করেন যে আজকে রাত্রেই এই দেলুয়া গ্রামের যত জাল পেতে রাখবে সব জালগুলো নিয়ে আসবো, এই জাল নিয়ে এসে একত্র করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। এই চিন্তা করে নানার প্রতিবেশী যে ভাতিজা নাতি, যাদের বয়স 15, 17, 18 এরকম হবে আর কি, এরকম একটা গ্রুপ করে এদেরকে নিয়ে নানা যাচ্ছেন রাতের বেলা ওই দেলুয়া গ্রামে জাল নিয়ে আসতে। তো যে খুঁজ যেই জিনিসটা ছিল ওখান থেকে তো তাকে বেশ দূরে যেতে হবে। এখন তারা তো একটা আইল দিয়ে বা হাতাল বলে যেটাকে, বা আইল বলে, এটা দিয়ে যাবেন আর কি। এখন পাশাপাশি তো এই আধা চওড়া হাতালে বা আইলে তো দুইজন হাঁটা যায় না, লাইন ধরে হাঁটতে হয়। তো নানা আগে আসছেন আর পেছনে তার নাতি ভাতিজা এরা আসছেন, সারিবদ্ধভাবে আগাচ্ছেন। তো ওনারা যে হাতাল দিয়ে যাচ্ছিলেন এই হাতালের দুই পাশেই 10-12 ফুট লম্বা পাট গাছ হয়ে গেছে। তো এভাবে আগাচ্ছেন, হঠাৎ করে নানা একটা দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান ওনার থেকে আনুমানিক প্রায় 50 গজ দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার হাইট অর্থাৎ উচ্চতাটা এই পাট গাছের থেকেও বড়, অর্থাৎ প্রায় 14-15 ফুট লম্বা হবে। বেশ মোটা তাজা, এক কথায় দানবীয় আকৃতির এক অবয়ব। চাঁদের আলোতে স্পষ্ট নানা দেখতে পাচ্ছিল, তবে চেহারাটা অতটা স্পষ্ট ছিল না। তো নানা চিন্তা করলেন যে সর্বনাশ, এই পথের উপরে এই জিনিসটা তো দাঁড়িয়ে আছে, এখন আগায় কিভাবে? আর একটা বিষয় নানা চিন্তা করলেন যে আমার পিছনে যেই ভাতিজা নাতিরা আছে এরা তো আসলে অল্প বয়স্ক, এরা যদি এখন এই জিনিসটাকে দেখে ফেলে তাহলে তো ভয় পাবে। কিন্তু ওরা দেখছিল না কেন? কারণ সবার শুরুতে তো নানা, আর দুই পাশে তো পাট গাছ লম্বা লম্বা, সামনের যেই চিকন যেই অংশটা রয়েছে এটা দূর থেকে শুধু নানাই দেখতে পাবেন। নানার পেছনে যারা আছে একজনের পর একজন একজনের পর একজন, এই জন্য তারা কিন্তু দেখতে পারছিল। নানা কিন্তু যখন এটা দেখেছে 1 পা 2 পা এগিয়েই থেমে যায়, থেমে গিয়ে
উনি ওনার নাতিদেরকে এবং ভাতিজাদেরকে বলেন যে, "এই, আজকে আর যাবো না রে, আজকে চলে যাই, আজকে ওদের জাল আনবো না।" এখন সমস্যা হলো কি, এই যে ভাতিজা এবং নাতিদেরকে নিয়ে আসেন, এদের মধ্যে কেউ কেউ নানার এই প্রস্তাব মানতে নারাজ। তারা বলছে যে, "চাচা বা নানা, তোমার জাল চুরি হয়েছে, তুমি মাফ করে দিছো। এই দেলুয়া গ্রামের লোকজন যে আমাদের জালও চুরি করে নিয়ে গেছে, আমরা তো মাফ করবো না, ওদের জাল নিয়ে আসবোই, তারপর আগুন লাগায় পুরাবো। এত বড় সাহস আমাদের জাল চুরি করে নিয়ে যায়।" তখন নানা কিছু একটা বলে, অনেক কষ্ট ওদেরকে বলে, ওদেরকে নিয়ে আবার উল্টো পথে রওনা শুরু করেন। এবারের পথটা হয়েছে উল্টা। সেটা হচ্ছে যে এই বাচ্চারা সামনের দিকে আর নানা পেছনের দিকে ওইভাবে আগাচ্ছেন। তবে আল্লাহর রহমতে উল্টো পথে ফেরত আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপর থেকে দেখা যায় যে আসলে যেখানেই জাল পেতেছে, কোথা থেকে কিছু একটা আসে, এসে ঝাঁপ দিয়ে পানির মধ্যে পড়ে। অদৃশ্য কোনো কিছু একটা ঝাঁপ দিল। যদি কেউ দৃশ্যমানও হয়, পানির মধ্যে যদি ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার পর কিন্তু পানি চতুর্দিকে ছিটে পড়ে, এরকম হচ্ছে। কিন্তু কি যে ঝাঁপ দিল এটা নানা দেখতে পারেন না। মনে হলো কোনো বাতাস এসে পানিতে ঝাঁপ দিয়েছে। মানুষ ঝাঁপ দিলে যেরকম হয় ঠিক ওই রকমভাবেই বোঝা যাচ্ছিল। পানিতে ওই আলোড়নটাই সৃষ্টি হচ্ছে, পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, পানি ছিটকে পড়ছে। আর ঝাঁপ দেওয়ার পর নিচ থেকে যে কিছু একটা উঠে আসবে তা কিন্তু হয় না, নিচ থেকে আর কিছু আসে না। তো নানা বুঝতে পারলেন যে আসলে দেলুয়া গ্রামের লোকজন এই জাল চুরি করে না, এই পিশাচটারই কর্মকাণ্ড এগুলা। উনি তখন চিন্তা করলেন যে ভালোই হয়েছে, ওই রাত্রে যদি যাইতামই ওইদিকে, দেলুয়া গ্রামের লোকজনের জাল যদি নিয়ে আসতাম, আগুনে পুরাই দিতাম, তাহলে তো বিশাল একটা মারামারি লেগে যেত দুই গ্রামের মধ্যে। আসলে তার তো কাজটা করে নাই। তো যাই হোক, নানা চিন্তা করেন যে এইভাবে তার মাছ ধরা যায় না রে, কোনোভাবে মাছ ধরতে পারতেছি না, জাল হারায় যায়, এমনিতেও মাছ ধরতে পারি না। নানা মূলত ওই জিনের সাথে, অর্থাৎ ওই মেছোটার সাথে একটা চুক্তি করেছিলেন। চুক্তিটা এমন ছিল যে নানা যদি কোনো জায়গার উত্তর দিকে মাছ ধরেন, তাহলে ওই অবয়বটা দক্ষিণ দিকে যাবে, আবার নানা দক্ষিণ দিকে গেলে ওই অবয়বটা উত্তর দিকে আসবে, কিন্তু নানা যেদিকে থাকবে ওই দিকে যেন এটা না আসে। এতে করে ওই জিনটাও কিছু মাছ খেতে পারবে, নানাও মাছ ধরতে পারবে। ওই জিনটা নাকি মেনেও নেয়। এরপর থেকে নানা যখন ওই হাতালের উত্তর দিকে মাছ ধরতো, জিনটা থাকতো দক্ষিণে, আবার নানা যখন দক্ষিণে মাছ ধরতো, ওই জিনটা থাকতো উত্তরে। নানা বুঝতে পারতেন যে ওই জিনটা উত্তরে আছে, ওই অবয়বটা ঘুরে ঘিরে বেড়াইতো, কিন্তু নানার কাছে আসতো না। তো এর বেশ কিছু বছর পার হয়ে গিয়েছে। ততদিনে নানার সব সন্তানের বিয়ে হয়ে গিয়েছে। তো ঘটনার এই অংশটুকু এখন থেকে 20 বছরের মতো আগের, 2004-5 সাল এরকম হবে আর কি। তো নানার তো এই মাছ ধরার নেশা, নানা মাছ ধরতে গিয়েছেন। তো নানা যেই জায়গাতে মাছ ধরতেন সেই জায়গায় একটা টং তৈরি করেছেন, তো পানির উপর থেকে উঁচু করে, যাতে করে সবসময় পানিতে দাঁড়িয়ে থাকতে না হয়। তো বাঁশ দিয়ে বিশেষভাবে এই টংটা তৈরি করা হয়। তো তিনি ওই কারেন্ট জাল দিয়ে খুঁজের বিভিন্ন জায়গায় ওই মাছ ধরার চেষ্টা করতেন। ওই কারেন্ট জাল পেতে রাখতেন, 2-3 ঘন্টা পর পর সেটা চেক করতেন। তারপর মাছ যেগুলো ধরা পড়তো সেগুলো নিয়ে এসে ওই টঙের ওখানে রাখতেন। ওখানে একটা পাতিল থাকতো, ওই পাতিলের মধ্যে মাছ রাখতো আর কি। যখন দেখা যেত অন্য লোকরা মাছ পেত না, কিন্তু নানা ঠিকই মাছ পেতেন। নানা মাছ বিক্রিও করতেন, আবার পরিবার নিয়ে খেত না। এই বিষয়টা নানার এক চাচাতো ভাইয়ের নজরে পড়েছে। তো ওই চাচাতো ভাই চিন্তা করছে, আচ্ছা এই মনু কেমনে এত মাছ পায়, একটু দেখতে হবে, আমরা কেউ মাছ পাই না, ও এত মাছ কিভাবে পায়। তখন ওনার ওই চাচাতো ভাই, ওনার যে টংটা ছিল ওখান থেকে বেশ দূরে একটা জায়গায় ওত পেতে বসে আছেন যে নানা আসলে কিভাবে মাছ ধরে। ওই জায়গাটা বেশ পাটের ক্ষেত ছিল, তো এই জন্য তার নজরদারি করতে সুবিধা ছিল, নানা তাকে দেখতে পান নাই। তো নানা তো ওই টঙের উপর আছেন, আর ওই লোকটা দূর থেকে দেখছে না ওই লোকটা কিভাবে মাছ ধরে। তো নানার ঘুম ঘুম ভাব চলে আসছে। হঠাৎ করেই নানাকে কেউ ধাক্কা দিয়ে টং থেকে ফেলে দেয় পানির ভিতরে। আর তখনই কোনো এক অশরীরী এসে নানাকে পানির মধ্যে চুবাতে থাকে। নানারও বেশ শক্তি ছিল আল্লাহর রহমতে, তো নানাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন।
এখন নানার যে চাচাতো ভাই দূর থেকে ওত পেতেছিলেন যে নানা কিভাবে মাছ ধরে এটা দেখার জন্য। তো ওই সময় তো চাঁদের আলো ছিল, উনি দেখেন যে এই ঘটনা, কোনো কিছু একটা আক্রমণ করেছে এই মনু নানার উপরে। উনিও তো চিৎকার করতে করতে এগিয়ে যেতে থাকেন। তো ওনার চিৎকার এবং ওনার কাছে আসা দেখে ওই জিনটা তাকে ছেড়ে চলে যায়। পরে তাকে, অর্থাৎ মনু নানাকে নানার ওই চাচাতো ভাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। এর 2 দিন পার হয়ে যায়। নানা তার ছোট ছেলে শ্বশুর বাড়িতে ছেলের বউকে আনতে গিয়েছেন। তো সেখান থেকে ফেরার পর নানা দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে নানার বয়স হয়েছিল 50 বছরের মতো। তো নানার মৃত্যু নিয়ে কয়েকটা কথা আছে। সেটা হচ্ছে যে ওই যে জিনটা, ওই জিনটার সাথে যে চুক্তি হয়েছিল ওইটাই মেরেছে নাকি অন্য কোনো জিন মেরেছে, এই বিষয়ে নিশ্চিতভাবে বলাটা মুশকিল হচ্ছে। বলা হয় যে এই যে জিনটা, এই জিনটার সাথে চুক্তির মধ্যস্থতা করে দিয়েছিল আর একটা জিন। সেটা কোন জিন? সেটা হচ্ছে যে ওই যে নানা যখন নদীর একটা চরে গুড় নিয়ে আসার পথে গুড়টা পড়ে গিয়েছিল, তারপর আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছিলেন। ওই সময় নাকি খুব ভালো একটা জিন ওই দিক দিয়ে যাচ্ছিল। নানার কান্নাকাটি দেখে ওই জিনটার খুব মায়া হয়। তো নানা যখন বিসমিল্লাহ বলে ওই ঝাঁকাটা ধরেছেন, তখন ওই জিনটা সহযোগিতা করেছে, যার ফলে অনায়াসেই ওইটা তার মাথার উপরে চলে আসে। মূলত এই জিনটা বিভিন্ন সময় তার অস্তিত্বের জানান দিয়েছে, আর এই জিনটাই নাকি মধ্যস্থতা করে দিয়েছিল ওই মেছো পিশাচটার সাথে। মেছো পিশাচটা এই বিষয়টা মেনে নেয়, তবে চুক্তিটা আসলে কোন পদ্ধতিতে হয়েছিল এটা নানা আসলে বলে যেতে পারেন নাই, বা এটা হয়তোবা জানা যায় নাই। তো নানার মৃত্যুটা যে হলো, ওই পিশাচটা যে আক্রমণ করলো, হতে পারে যে অন্য কোনো পিশাচ নানার উপর আক্রমণ করেছিল। তবে শোনা যায় যে ওই যে নানাকে ফেলে দিয়েছিল এবং ধস্তাধস্তি হয়েছিল, ওই সময় নানার যা ক্ষতি করার করে দিয়েছিল, যার ফলশ্রুতিতেই নানা মারা যায়। তো এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হাই ডিয়ার লিসনার, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি শাকিল, এসছি মাতুয়াল যাত্রাবাড়ি থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমার আম্মুর লাইফে ঘটে যাওয়া। আমার যখন জন্ম হয়নি, দ্যাট মিনস আমার বড় ভাই যখন ছিল তখন সময় এই ঘটনাটা ঘটে যাওয়া। আমার আব্বু যখন গ্রামে ছিল এক সময়, আমার জন্মের আগে, তখন রাত অ্যারাউন্ড 11টা হবে। আপনার আমার আম্মু সহ একটা জায়গায় গেছিল, ওই জায়গা থেকে আসতেছিল ওনারা। তো আসার পথে একটা জায়গা আছে, ওই জায়গাটা আসলে একটু ভালো না, সবাই বলে ওইটা। আপনার ওই জায়গায় 3টা কবর আছে একসাথে। তো ওই জায়গা দিয়ে আসার সময় আমার আম্মু কিছু একটা দেখে কবরের ওইদিকে। তো আমার আম্মু বুঝে নাই, হয়তো ভাবছে যে অন্ধকারে আধারই হবে, ডার্ক। তো উনারা বাসাতে আসে। আসার পরে কোনো প্রবলেম হয় না। দেন আপনার রাতে যখন আসছে, কিছুক্ষণ পর আমার আব্বু বাহিরে যায়। যাওয়ার পরে আমার আম্মু বাসায় আপনার কোনো কারণ ছাড়াই হঠাৎ কান্না করা শুরু করে, অঝরে কান্না যাকে বলে। তো আমার নানু ছিল বাসার মধ্যে, মামাও ছিল। তো ওনারা যতই জিজ্ঞাসা করে যে কেন কাঁদতেছো, কি হয়েছে, উনি কিছুই বলে না, জাস্ট কাঁদতেছে আর হাত দিয়ে একটু ইশারা করতেছে উপরে দিয়ে কিছু একটা। ওনারা উপরে তাকাচ্ছে, কিন্তু ওনারা দেখতেছে রূপ হয়ে যায়, ওই জায়গায় কিছুই নেই। তো কিছুক্ষণ পর আর কি ওনার কান্নার ইয়েটা বেড়ে গেছে। বাইরে হঠাৎই ঝড় হওয়ার কথা না, কিন্তু অনেক বাতাস হইতেছে। তো তখন আমার মামা কিছুটা হয়তো আন্দাজ করে যে কিছু একটা মেবি হইছে, যে ওর কিছু একটা মেবি ধরছে এই জন্য। তো আমার মামা হাফেজ ছিল আপনার বলি। তো উনি আমার আম্মুর হাতে ধরে, কানি আঙ্গুলটা ধরে, অনেক জোরে ধরে। প্রথম ফার্স্টে আস্তে ধরলে কিন্তু কিছু হয় না, যখন জোরে চেপে ধরে তখনই আপনার হঠাৎ করে মানে চিৎকার দিয়ে উঠে আমার আম্মু। ওনার ভয়েসটা মানে পুরাই চেঞ্জ, মনে হয় মানে মহিলা না পুরুষ কণ্ঠ, কিন্তু মানে ভয়ানক প্রচন্ড। তো উনি বলে যে ছেড়ে দিতে, ওনার হাতটা অনেক ব্যথা পেতেছে, উনি ছেড়ে দিতে বলতেছে। তো পরে আমার মামা বলে যে তুই কোন জায়গা থেকে আসছিস, কেন আমার বোনরে ধরছিস? তো উনি বলতেছে যে আমি ওই জায়গা থেকে আসছি, 3টা কবর ওই জায়গা থেকে আসছি, আমি ওরা ছাড়বো না। যাওয়ার সময় আমি দেখছি ওকে, খুব ভালো লাগছে আমার, ওরা আমি নিয়ে যাব। তো আমার মামা তো বলে যে না,
নেওয়া যাবে না ওকে, তুই ওকে ছেড়ে দে। আর তোরা জিন জাতি, তোরা মানুষদের এমনি এটা করা যায় না, সম্ভব না, এটা পসিবল না। তো কিছুক্ষণ পর আমার আম্মু অসম্ভব শক্তি শরীরে চলে আসে। উনি আমার মামাকে এক ঝটকা দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করতেছে। তো আলটিমেটলি উনি ঘরের দরজাটা খুলে ফেলে, তো বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার মামা জড়ায় ধরে, যাইতে দেয় না। তো কিছুক্ষণ পর আমার নানু ছিল ওই জায়গায়, খেয়াল করলো যে আর কি আপনার আমার আম্মুর শরীর থেকে কিছু একটা কালো ডার্ক টাইপের ছায়া টাইপের কিছু একটা বের হয়ে গেছে। আর ওইটা আপনার বাইরে গিয়ে উঠোনের মধ্যে একটা বিড়ালের শ্যাডো, ব্ল্যাক একটা বিড়ালের শ্যাডো ধারণ করছে। তারপর আপনার ওইটা চলে গেছে। ওই দিন আর কিছু হয়নি। তো আমার আম্মু যখন সেন্স ফিরে, তো উনি বলে যে কি হয়েছে, তোমরা এরকম করতেছো কেন, আমার তো কিছুই হয়নি। তো ওনারা তো বলতেছে যে না না এইটা হয়েছে, ওনার কিছুই মনে ছিল না। তো এরপর থেকে আসলে প্রবলেম গুলো স্টার্ট হয় ওনার। তো অনেক সময় দেখা যেত ওনার বোবা ভূতে ধরতো রাতের বেলা। তো প্রচন্ড কষ্ট পাইতো উনি, কিন্তু কিছু করতে পারতো না। তো যখন আর কি আপনার কেউ হয়তো বা দেখতেছে যে উনি গোগাইতেছে বা কিছু করতেছে, তখন জাগালে তারপর উনি বলতো যে এটা হয়েছে। তো এরপরে অনেকদিন এই প্রবলেমটা হইতেছে ওনার। অনেক হুজুর দেখেছে রাসেল ভাই, আমাদের ওইদিকে আর কি চাঁদপুরের একজন বড় হুজুর ছিল, তো ওনারও আনছে কয়েকবার। তো আনার পরে উনি কুন্ডুলি দিছে উঠানের মধ্যে দিনের বেলায়, তো দিয়ে ওই জায়গার মধ্যে বসানোর পর অনেক ট্রিটমেন্ট করছে, এইভাবে অনেকদিন চলছে, কিন্তু তাও ভালো হয়নি। এরপর একদিন রাতের বেলা রাসেল ভাই এই ঘটনাটা বলতে আমারই যেন কেমন লাগতেছে। উনি শুয়েছিল, আমার আম্মু ঘুমাইতেছিল, তো আমার নানু আর কি ওনার পাশে ছিল, ঠিক আছে। তো উনি আপনার ওনার পায়ের দিকে হঠাৎ করে ওনার নজর গেল, পায়ের দিকে বলতে কি মশারির সাইডে। আচ্ছা। তো উনি দেখলো যে চিনে না একটা মেয়ে আর কি স্পষ্ট দেখতেছে, চিনে না, ওনার পায়ের সামনে দাঁড়ায় আছে আর ওনার ডাকতেছে আচ্ছা। আসতে। তো আমার আম্মু অনেক ভয় পেয়ে আছে, আমি বলতে পারবো না, উনি দেখেই সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কোনো মতো উনি আর কি মুখটা ঢেকে ফেলে কাঁথা দিয়ে। তো একটু পর আর কি উনি আবার কাঁথাটা একটু ভয়ে নামানোর পর দেখতেছে যে সেম ওটা দাঁড়ায় আছে, ওনার ডাকতেছে। এটা কিন্তু কোনো হ্যালোসিনেশন না। আবার একটু পরে আমার নানুকে অনেক কষ্টে হোক একটু ডাক দিতে পারছে। তো দেওয়ার পর নানু উঠার পর দেখলো উনি নিজে সচক্ষে দেখলো যে ওই মেয়েটা আপনার ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটা শ্যাডো হয়ে গেছে, শ্যাডো আকৃতি হয়ে শ্যাডোটা আপনার দরজা দিয়ে গেছে, তারও ভ্যানিশ। এরপর তো এই প্রবলেমটা স্টিল এখনো চলতেছে। আমার আম্মু এখনো আপনি যদি একা ঘুমায় তাহলে এই প্রবলেমটা হয়। আবার আপনার রাতের বেলা যদি জানালা জানালা খুলে ঘুমায় আর ছাদে যায়, বারান্দায় যায়, তাহলে অনেক প্রবলেম হয়। উনি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, যেরকম আপনার অনেকেই দেখতে পায় উনি অনেকদিন, যে স্বপ্নের মধ্যে আপনার কিছু ব্ল্যাক কিছু একটা শ্যাডো টাইপের ওনাকে তাড়া করতেছে, ওনার গলা টিপে ধরতেছে, ওনাকে মারার চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহর নাম নিয়ে উনি সবসময় ট্রাই করে, যেটা বেঁচে থাকে। ইনশাল্লাহ উনি এখনো ভালো আসছে। আর রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যারা ইউটিউবে শুনছেন তারা কেন যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অনেকেই, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। যদি আপনাদের জানা থাকে কমেন্ট সেকশনে লিখবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। ঘটনাটি বেশি দিন আগের নয়, এই কিছুদিন আগের ঘটনা। আমার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। প্রায় বেশ কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। গ্রামের পথঘাটও ভালো করে মনে নেই। ভাবলাম এইবার শীতের ছুটিতে বাবা মার সাথে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসব। আমার বন্ধু রাকিব, এর আগে কখনোই রাকিব আমাদের গ্রামে আসেনি, তাই আমার সাথে এবার রাকিবও গেল গ্রাম থেকে ঘুরে আসার জন্য। সেখানে আমার এক চাচাতো ভাই আছে, নাম রনি। প্রায় রাতেই আমরা তিনজন বাড়ির বাইরে উঠানের ধারে পুকুর পাড়ে বসে গল্প করতাম। মাঝে মাঝে রনি গ্রামের ভূত প্রেতের গল্প আমাদের সাথে শেয়ার করত, কিন্তু আমি আর রাকিব শহরের ছেলে, তাই এসব ভূত প্রেত সম্পর্কে বিশ্বাস করতাম না। একদিন রনি আমাকে ও রাকিবকে এই সব বিষয় সচক্ষে দেখানোর জন্য গ্রামের এক জায়গায় নিয়ে যায়, একটা লোকের ঘরে। রনি বলেছিল লোকটা নাকি ব্ল্যাক ম্যাজিক জানে। তো আমরা লোকটির ঘরের ভেতরে ঢুকি। পুরোপুরি অন্ধকার একটা ঘর। ঘরের ভেতর আলো বাতাস ঢোকার মতো কোনো ব্যবস্থাও নেই। আর ঘরের ভেতরে নানান ধরনের দেবদেবীর মূর্তি রাখা। লোকটি তখন ঘরের ভেতর ধ্যানরত অবস্থায় আছে।
লোকটির ধ্যান ভাঙলে আমরা লোকটার কাছে যাই। লোকটা আমাকে ও রাকিবকে দেখে বলে, তোদের দুইজনের মধ্যে একজনের উপর পিছল পেরির খারাপ দৃষ্টি পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে চলে যা, নয়তো তোর ভীষণ বিপদ হবে। পরে জানতে পারি পিছল পেরি হচ্ছে এমন এক অশরীরী যা মানুষকে কোনো প্রলোভনে ফেলে পানিতে নিয়ে আস্ত পুঁতে রাখে। তার খপ্পরে পড়ে গেলে বাঁচা খুবই কষ্টকর, আর যদি কেউ বেঁচে ফেরে তাহলে সেটা তার ভাগ্য। কিন্তু আমি লোকটির এসব কথা একদমই বিশ্বাস করলাম না। একটু বিরক্ত হলাম, রাগ লাগলো, মনে হলো ভুলভাল বোঝাচ্ছে শহরের লোক পেয়ে। লোকটাকে একটু বকাবকি করে সেখান থেকে চলে এলাম। এর কয়েকদিন পরের কথা, একদিন রাতে আমি, রাকিব ও চাচাতো ভাই রনি একসাথে শুয়ে আছি। মাঝরাতে হঠাৎ করে শুভ শুনতে পাই আমার চাচাতো ভাই রনি আমাকে ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই দেখি পাশে রনি নেই। ভাবলাম হয়তো রনি বাইরে গিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি উঠে বাইরে যেতেই দেখি পুকুর পাড়ে কে যেন বসে আছে, দেখতে অবিকল রনির মতো। অবাক হলাম, এত রাতে রনি বাইরে কি করছে সেটা ভেবে। আমি কাছে গিয়ে ডাক দিলাম, রনি পেছন ফিরল না। ডাক শুনতেই উঠে গিয়ে সোজা হাঁটা শুরু করলো। আমি আর না গিয়ে ওইখান থেকে ডাকতে থাকি রনিকে ফেরত আসার জন্য। হঠাৎ শুনি পেছন থেকে রনি আমাকে ডাকছে। পেছনে তাকিয়ে দেখি রনি দাঁড়িয়ে আমাকে ডাকছে। তখন ভীষণ অবাক হয়ে যাই। তাহলে এতক্ষণ যাকে রনি ভেবেছিলাম সেটা আসলে কে? সামনে তাকাতেই দেখি সেখানে কিছুই নেই। আমি রনিকে বললাম, তুই কোথা থেকে এলি? রনি বলল, আমি তো বাথরুমে গিয়েছিলাম, বের হবার পর তোর গলার আওয়াজ শুনে এখানে ছুটে এলাম। এরপর আমি রনিকে ব্যাপারটা শেয়ার করি। ঠিক তার পরদিন রাতে হঠাৎ করেই মাঝরাতে বাইরে অনেক লোকজনের চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে যায়। সবাই বাইরে বেরিয়ে দেখলাম আমাদেরই গ্রামের কয়েকজন জেলে আমার বন্ধু রাকিবকে কোলে তুলে নিয়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তখনও রাকিবের কোনো সেন্স নেই, পুরোপুরি অজ্ঞান অবস্থায়। জেলেরা জানায় প্রচণ্ড ভয় পেয়েছে। এরপর তাকে বিছানায় শুইয়ে দেয়া হলো। তখন তার শরীর ভীষণভাবে কাঁপছে আর ঘামছে। এরপর একজন ডাক্তারকে খবর দেয়া হয়। ডাক্তার এসে অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো ফল হয় না। তার শরীরের কাঁপুনি কিছুতেই থামছে না। তারপর গ্রামের সেই ব্ল্যাক ম্যাজিক জানা লোকটিকে খবর দেয়া হয়। তিনি এসে সব বুঝতে পারেন আর রাকিবকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ বেঁধে দেন। পরদিন সকালে রাকিব কিছুটা সুস্থ হয়ে এলে তার কাছে ঘটনাটি জানতে চাওয়া হয়। এরপর সে সবাইকে সবকিছু খুলে বলে। বাথরুমে যাওয়ার জন্য ও ঘুম ভেঙে উঠেছিল। তারপর বাইরে বেরিয়ে ফেরার পথে সে দেখে আমার মতো দেখতে কে যেন পুকুর পাড় দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এরপর সে তার পেছন পেছন ফলো করতে করতে একসময় একটা নদীর ধারে চলে যায়। আর সেখানে যেতেই দেখে আমার মতো একজন তাকে পানির দিকে ডাকছে। ততক্ষণে তার সেন্স ফিরে আসে আর দেখে সে বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে। ওর মনে পড়ে ব্ল্যাক ম্যাজিক জানা লোকটার কথা। এরপর ওর সামনে আমার মতো যে ডাকছিল সে উধাও হয়ে যায়। একটা মেয়ের মতো অবয়ব দাঁড়িয়েছিল তখন ওখানে, চোখ লাল। এই দেখে ও ভয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে কোনোভাবে পাশের এক জেলে বাড়িতে গিয়েছিল, আর সেই জেলেরাই তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এরপর ওই দিনই আমরা ঢাকায় চলে আসি।
ঢাকায় আসার পর রাকিব প্রচণ্ড জ্বরে পড়ে, সেরে উঠতে বেশ সময় লাগে। এরপর রাকিবের সাথে আর এমন কিছুই হয়নি। আফরান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফরান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার নাম শাহাদাত হোসেন। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে। ওনার বর্তমান বয়স 27। উনি মালয়েশিয়ার সেলাঙ্গোর নামক স্থানে বসবাস করছেন। উনি যেই ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ঘটেছিল ওনার ফুফাতো বোনের সাথে। ঘটনাটি 2011 কি 12 সালের দিকে ঘটেছে। তখন এই শাহাদাত হোসেন ভাই উনি হাই স্কুলে লেখাপড়া করেন। ঘটনার শুরুতেই ওনার ফুফাতো বোনের বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই। তো এই যে শাহাদাত হোসেন ভাইদের বাড়ি, এই বাড়িটার মাঝখানে আর একটা বাড়ি, এর পরের বাড়িতেই মূলত ওনার ফুফাতো বোন ভাড়া থাকতো। আর তাদের বাড়িতে প্রবেশ করার মেইন পথটা হচ্ছে মেইন রোড থেকে 150 থেকে 200 গজের মতো একটা মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয়। আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় একটা করই গাছ পড়ে, আর করই গাছের পাশেই রয়েছে একটা পুকুর। তো ঘটনাটি ঘটে যখন আর কি, তখন প্রতিদিনের মতো এই শাহাদাত হোসেন ভাই স্কুল থেকে বিকেলবেলা বাড়িতে ফিরে গোসল করে ফ্রেশ হয়ে খেলাধুলার উদ্দেশ্যে বাইরে বের হয়েছেন। তো বের হওয়ার পরেই উনি কিছু মহিলাদের কান্নার আওয়াজ শুনতে পান, যা ওনার ফুফাতো বোনের বাড়ির ওই দিকটা থেকেই আসছিল। তো ওনারা তাড়াহুড়া করে বা তড়িঘড়ি করে সেখানে ছুটে গিয়েছেন। গিয়ে দেখতে পান ওনার ফুফাতো বোন একটি মৃত ছেলের জন্ম দিয়েছে। মূলত সেজন্যই সবাই কান্নাকাটি করছে। এরপরে তো ওনারা সেদিনই বিকেলবেলা সেই বাচ্চাটিকে দাফন করেন। সবাই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর অনেকদিন চলে যায়। আল্লাহর রহমতে ওনার ফুফাতো বোন আবারও সন্তান সম্ভবা হন। যখন ওনার গর্ভের সন্তানের বয়স পেটে 6 থেকে 7 মাস চলছে, তখন নাকি উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে নাকি একটা অবয়ব তার কাছে এসেছে এবং তখন এই যে ফুফাতো বোন ওনার কোলে একটা ছেলে বাচ্চা ছিল। ওই অবয়বটা ওই ছেলে বাচ্চাটাকে নিয়ে যেতে চাচ্ছে আর বলছে, তুই বাচ্চাটা আমাকে দিয়ে দে, তুই যদি না দিস আমি তাকে নিতে পারছি না। এর উত্তরে ওই ফুফাতো বোন নাকি বলে যে, তুমি আমার বাচ্চা কেন নিতে চাইবা? আমার বাচ্চা কেন আমি তোমাকে দিব? না, আমি তো আমার বাচ্চা তোমাকে দিব না। তখন নাকি ওই জিনিসটা জোরাজোরি করে, দে বলছি দে, তুই নিজের ইচ্ছাতেই দিবি, আগেরটাকেও নিয়ে গেছি কিন্তু এটাকে সহজে নিতে পারতেছি না, এটা নেয়ার জন্য তোর অনুমতি দরকার। এরপর ওনার ঘুম ভেঙে যায়। একই ধরনের স্বপ্ন উনি বেশ কয়েকদিন দেখার পর বিষয়টা সবাইকে জানায়। তখন নিকটাত্মীয় বলতে তো এই যে শাহাদাত হোসেন ভাইদের পরিবারই আছেন ওইখানে। তখন তো ওনারা চিন্তায় পড়ে যান যে এটা নিয়ে তো একটা কাজ করতে হবে। আর ফুফাতো বোনের হাজব্যান্ড যিনি, উনি ওনার চাকরির সুবাদে চিটাগাংয়ে থাকতেন, মাসে একবার আসতেন। তো যার কারণে উনি তো ওই সময় উপস্থিত ছিলেন না যখন উনি এই স্বপ্নগুলো টানা কয়েকদিন দেখছিলেন। তখন এই শাহাদাত হোসেন ভাইয়ের পরিবার তারা সিদ্ধান্ত নেন যে এই ফুফাতো বোনকে এই বাসায় একা একা রাখা যাবে না। তখন ওনারা ওনাদের বাসায় ওনাকে নিয়ে আসেন আর কি, ওই ফুফাতো বোনকে নিয়ে আসেন। আর এই শাহাদাত ভাইয়ের মা চাচি যারা ছিলেন তারা তো এই আপুকে দেখাশোনার দায়িত্ব নেন, যে খুব চোখে চোখে রাখতে হবে, নাহলে আর একটা সমস্যা হয়ে যাবে। যাই হোক, যখন ওনাকে নিয়ে আসা হয় এর পরের দিনই এই শাহাদাত ভাইয়ের ফুপু তার ননদকে নিয়ে শাহাদাত ভাইদের বাড়িতে আসেন। তো ফুপুর ননদ বলতে ওই ফুফাতো বোনের ফুপু আর কি, ওনাদেরও ফুপু হয়, তো ফুপু বলে আমরা সম্বোধন করব। তো উনি ঝাড়ফুঁক করতে পারতেন, জিনও হাজির করতে পারতেন। এটা নাকি উনি ন্যাচারালি আল্লাহর রহমতে এই ক্ষমতাটা পেয়েছিলেন। তো ওই দিন রাত্রে শাহাদাত ভাই 8টার মধ্যেই ঘুমিয়ে যান, কারণ ওনাদের ওই পরিবেশে রাত 8টা মানে আসলে অনেক রাত ওই সময়ের প্রেক্ষাপটে। আর ওই সময় তো উনি মোটামুটি ছোটই ছিলেন। রাত 12টার দিকে ওনার ঘুম ভেঙে যায় পাশের রুমে কোনো কিছুর আওয়াজে। তো মানুষ ওই সময় থাকা বলতে ওনার মা, কাকি, ফুপু এনারাই ছিলেন আর কি।
তো উনি শুনতে পান যে ফুপুর ননদ উনি কিছু একটা পড়ছিলেন, কোরআনের কোনো আয়াত পড়ছিলেন। তো বেশ কিছুক্ষণ উনি এটা পড়ছিলেন, হঠাৎ করে কেউ একজন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাকে কেন ডাকছিস বল। তো এটা যখন শুনেছেন সাদত ভাই, তখন উনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই ফুপাতো বোনের উপর কোন জিন হাজির করা হয়েছে। তো জিনের কথার উত্তরে ফুপু জিনটাকে সালাম দেন, কিন্তু জিনটা সালামের উত্তর না দিয়ে সে বলে, বললাম না আমাকে কেন ডাকছিস সেটা বল। তখন সেই ফুপু জিনের উদ্দেশ্যে খুব সুন্দর করে মোলায়েম কণ্ঠে বলে ওঠেন, বাবা আপনি কেনই বা এর বাচ্চাটাকে নিয়ে গেছেন, আর এই বাচ্চাটাকে কেন নিয়ে যেতে চান? উত্তর জিনটা বলে ওঠে, ফজু শাহের মাজারে আমার বাড়ি, আমি সেখানেই থাকি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই সাদত ভাইদের পাশের গ্রামে একটা মাজার রয়েছে যেটা ফজু সাহেব বা ফজু শাহের মাজার নামে পরিচিত। তো এই যে ফজু শাহের যে মাজারটা, এটার পাশেই নাকি ওই জিনটার বাড়ি, সে সেটা বলছে। এরপর ফুপু তাকে জিজ্ঞেস করে যে আপনি কেন এসেছেন, এই মেয়েটা কি ক্ষতি করছে আপনার, কেনই বা একে এভাবে কষ্ট দিচ্ছেন? তখন জিনটা বলে ওঠে, আমি তো নিতে আসছিলাম এর মেয়েকে, কিন্তু নিয়ে গেছি ওর নবজাতক সন্তানকে। আসলে ফুপুর কিন্তু একটা মেয়ে রয়েছে, ওই সময় তার বয়স ছিল 4 বছরের মতো। তখন জিন বলে যে এই যে ফুপাতো বোন এই সাদত ভাইয়ের, সে নাকি একদিন এই ফজু শাহের মাজারে গিয়েছিল তার মেয়েকে নিয়ে। তো সে নামাজের ওয়াক্ত হওয়ার কারণে নামাজ পড়ছিল, মানে সেই ফুপাতো বোন, আর তার মেয়েটা পাশে খেলা করছিল। ওই জিনটা নাকি ছোট একটা কুকুরের বাচ্চার রূপে মেয়েটার সাথে খেলা করছিল। নামাজ যখন শেষ হয়ে যায়, তখন এই ফুপাতো বোন দেখে তার মেয়ের পাশে একটা ছোট্ট বাচ্চা কুকুর। তো এটা দেখার পর উনি আসলে অন্য কিছু মনে করেন নাই, দিনের বেলায় এরকম জিনিস দেখছেন, তো স্বাভাবিক বিষয়। তো ফুপাতো বোন তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে আসেন, মেয়েটাকে কোলে করে নিয়ে চলে আসেন। ওই সময় নাকি মূলত ওই জিনটাও চলে আসে, কিন্তু আসার পর সে সরাসরি বাড়িতে ঢোকে নাই। ওই বাড়ির সামনে ওই যে কোরই গাছ যেটার কথা বললাম, পুকুরের পাশে একটা কোরই গাছ, এই কোরই গাছে এসে আস্তানা গাড়ে। সে নাকি এই ফুপাতো বোনের, সাদত ভাইয়ের ফুপাতো বোনের অনুমতি ছাড়া সে বাড়িতে প্রবেশ করতে পারছে না। তার নাকি অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করার সুযোগ নাই, এই জন্য সে ঢুকতে পারে না, কিন্তু দূর থেকেই সে বিভিন্ন কাজ করেছে। তবে একটা সুতায় সে ওই বাড়িতে ঢুকে পড়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোনো এক সন্ধ্যার আগ মুহূর্তে এই কোরই গাছের সামনে দিয়ে এই ফুপাতো বোনের যে মেয়ে, সে মেয়েটি খেলা করছিল। তো ফুপাতো বোন দেখছে যে তার মেয়ে খেলা করছে, সন্ধ্যা হয়ে গেছে, ডাকছে যে এই তাড়াতাড়ি আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। তখন নাকি বিশেষ একটা পদ্ধতিতে ওই মেয়েটার সাথে ঘরে ঢুকে গেছে। তখন কি এমন ঘটেছিল যার কারণে নাকি সে ওই বাড়িতে প্রবেশের অনুমতি পেয়ে যায়, আর মূলত ওই বাচ্চা মেয়েটার সাথে ওই বাড়িতে ঢুকে গেছে, আর ঢোকার পরই মূলত তার গর্ভের সন্তানটিকে সে হত্যা করেছে। এখন পেটের এই সন্তানের উপর তার নজর পড়েছে। তাকে জিজ্ঞেস করা হয় যে কেন এই অনাগত সন্তান আপনি নিয়ে যেতে চান? তখন ওই জিনটা নাকি উত্তর দিয়েছিল যে ডিমওয়ালা ইলিশ মাছ যেমন খুব ভালো লাগে, ঠিক তেমনি কোনো গর্ভের সন্তানদেরকেও নাকি এদের এরকমই ভালো লাগে, এদেরকে খেতে নাকি খুব আনন্দ লাগে তাদের কাছে। এই কথা শোনার সাথে সাথে তো ভয় পেয়ে যান ওনারা। দুনিয়াতে আসার আগেই সে চলে যাবে, একটা বাচ্চাকে মেরে ফেললো। আসলে অপরাধটা কি এর? কোন তো অপরাধ নাই। এমনটা না যে কুকুররূপী জিনটাকে আঘাত করেছে, এটা সেটা তাও না, অহেতুক চলে আসছে। এক পর্যায়ে ফুপু শাস্তি দেয়া, বোতলবন্দি করার কথা বলে, ভয় দেখায়, কোনো লাভ হয় না। তখন উনি কঠিন কিছু রুকিয়া শুরু করে দেন। এই রুকিয়া যখন শুরু করছেন, তখন ওই জিনটা টিকতে না পেরে যাওয়ার জন্য রাজি হয়। তবে সে বলে যে যেহেতু এই পরিবারে চলেই আসছি, আমি এমনি এমনি যাইতে পারবো না, কিছু জিনিস দিতে হবে। হ্যাঁ, তার আবদার কি? সে বলল এই যে বাচ্চাটা, এই বাচ্চা জন্মের ঠিক 1 সপ্তাহের মাথায় এই যে ফজু শাহের মাজারে, এই ফজু শাহের মাজারে একটা সিন্নি দিতে হবে। ঠিক যখন 1 সপ্তাহ মানে 7 দিন বয়স হবে,
এই ফজুর শাহের মাজারে একটা সিন্নি দিতে হবে, একটি খাসি জবাই করার মাধ্যম দিয়ে সিন্নি পাকাতে হবে এবং ওখানে থাকা যে গরিব দুঃখী তাদেরকে খাওয়াতে হবে। তাহলে সে আর এখানে থাকবে না, এখান থেকে চলে যেতে পারবে, সেও মুক্তি পেয়ে যাবে যেহেতু এখানে ঢুকে পড়েছে, আর এই বাচ্চারও আর কোনো ক্ষতি হবে না। তখন ফুপু উত্তরে বলে যে এরা তো গরিব মানুষ, খাসি টাসি দিতে পারবে না, আপনি অন্য কিছু চান। কিন্তু সে জিন তার সিদ্ধান্তে অটুট থাকে। একটা পর্যায়ে ফুপু সেটা মেনেও নেন, এরপর নাকি সে জিনটা চলে যায়। তো যাই হোক, এরপরেও ফুপু তাকে ঝাড়ফুঁক করেন। এর কিছুদিন পর ফুফাতো বোন আরেকটি ছেলে সন্তানের জন্ম দেন। সত্যি ওনার কোলে উনি ঘুমের মধ্যে, ওই যে স্বপ্নের মধ্যে একটি ছেলে সন্তানকে দেখেছিলেন। উনি তখন কিন্তু ওই যে আল্ট্রাসাউন্ডও করান নাই, উনি জানতেন না যে ওনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, স্বপ্নের মধ্যে এটা উনি দেখেছিলেন আর কি। তো 7 দিনের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজটি করা হয়। সব কিছু করার পর আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই ফুফাতো বোনের যে সেই বাচ্চা মেয়েটা যার বয়স 4 বছরের মতো ছিল, তার বিয়ে হয়ে গেছে, আর পরবর্তীতে সেই ফুফাতো বোনের আরেকটি কন্যা সন্তান হয়। আলহামদুলিল্লাহ ওনারা সবাই ভালো আছেন। আর এই যে ফজু শাহ, যিনি এই ফজু শাহ নাকি একজন আল্লাহ পাগল ব্যক্তি ছিলেন, অনেক বছর আগে ওই গ্রামে এসেছিলেন। উনি কি খুবই ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি, আর ওনার অনেক অলৌকিক কথা জনমুখে শোনা যায়। এমন একটা কথা প্রচলিত আছে যে এক লোক তার সামনে দিয়ে এক কাঁধি পাকা কলা নিয়ে হাঁটে যাচ্ছিল। তখন ফজু শাহ তার কাছে একটি কলা চায়, কিন্তু ওই লোক বলে যে না, কলা দেওয়া যাবে না, কলা নিয়ে যাচ্ছি বিক্রি করতে, তোমাকে দেওয়ার জন্য কি কলা নিয়ে যাচ্ছি নাকি। তখন ওই লোকটা যখন বাজারে গিয়েছেন, ওই কলাটা তার পিঠ থেকে নামিয়েছে, দেখে আরে এ কি, এই কাঁধা, এই আমরা কলার কাঁধি বলি, এই কাঁধিতে সব কলা কাঁচা। তখন তো বুঝতে পারছেন ঘটনা কি হয়েছে। উনি আবার ওই কলা নিয়ে ওই ফজু শাহের কাছে গিয়েছেন, বলছেন আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি কলাটা দেই নাই, কাজটা উচিত হয়নি, আপনি আমাকে মাফ করে দেন। তখন ফজু শাহ বলে যা, মাফ করে দিলাম, যা তোর কলা নিয়ে চলে যা বাজারে, যা বিক্রি কর। ওই কাঁচা কলা উনি আবার নিয়ে রওনা দিয়েছেন। বাজারে যাওয়ার পর দেখে যারে এখন তো তার সব কলা পাকা, যেমনটা নিয়ে উনি রওনা দিয়েছেন বাড়ি থেকে। তো এটাই একটা ঘটনা। তো ওনার নামেই মূলত ওই জায়গাটা ফজু শাহের মাজার এরকম নামকরণ করা হয়ে গেছে আর কি। এমনকি ওনার নামে গ্রামেরও নামকরণ করা হয়েছে। তো এটাই ছিল ঘটনা। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মোহাম্মদ নিরুল আলী বলছি, ঢাকার মোহাম্মদপুর থেকে। তো ঘটনাটা মেনলি কালেক্ট করা আমার এক ভাই, বড় ভাই, ওনার নাম পরম ভাই আর কি। তো পরম ভাইয়ের কাছ থেকে মেনলি আমি ঘটনাটা কালেক্ট করছি। তো ঘটনাটা ঘটছে ওনার এক চাচাতো ভাইয়ের সাথে। তো উনি বলছে, আমি বলছিলাম যে ভাই, আমি বলছে যে শেয়ার করার পারমিশন দিলেও উনি বলছে যে যেই নামগুলো আছে, ঘটনার যেই নামগুলা, সেইগুলা অবশ্যই ছদ্মনাম হিসেবে ব্যবহার করতে এবং ঘটনাটি ঘটার স্থান বা যেখানে ঘটনাটা ঘটছে ওই জায়গাটার নাম ব্যবহার না করতে। আমি তো সেভাবে করে আমি ঘটনাটা শেয়ার করব ওনার ভাষ্য মতে। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো পরম ভাইয়ের যে চাচাতো ভাই, ওনার নাম হলো আকবর আলী। তো আকবর ভাইয়ের সাথেই মেনলি ঘটনাটা ঘটছে। তো উনি একটি ভ্যান চালক ছিলেন, প্রায় এখন ওনার বয়স প্রায় 55 বছর মতো হবে। তো ঘটনাটা ওনার সাথে ঘটছে অনেক আগে, প্রায় তখন 1985 বা 90 সাল এরকম। তো ওনার তখন বয়সও প্রায় অনেক কম, ওনার বয়স তখন অনেক কম, প্রায় মানে কিশোর বয়স আর কি। তো উনি তখন ভ্যান চালক ছিলেন। তো ওই সময় তো গ্রাম অঞ্চলে মানে কিছুই ছিল না বলা যায়, ঠিক আছে, একদম চারপাশে নিরিবিলি পরিবেশ ছিল এবং চারপাশে খালি গাছপালা এবং অত্যন্ত খুবই হাতে নগণ্য কয়েকটি বসত বাড়ি ছিল এবং খুবই দূরে দূরে মানুষকে যাতায়াত করতে হতো। গ্রামের রাস্তাঘাটও খুব খারাপ এবং পাকা রাস্তাঘাট তখন ছিল না।
তো ঘটনাটা মেইনলি ঘটছে আকবর ভাইয়ের সাথে। তো আকবর ভাইয়ের যেভাবে বলছে আমি ঠিক সেভাবে করে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ওনার গ্রাম হচ্ছে, গ্রামের কথাটা আমি না বলি, ওনার গ্রাম আমি জাস্ট জেলার নামটা বলি, যে এই জেলাটা হচ্ছে কুষ্টিয়া জেলার একটা ঘটনা, কিন্তু আমি স্পেসিফিক ভাবে লোকেশনটা বলতেছি না। যারা কুষ্টিয়া জেলায় থাকেন তারা হয়তো জানেন ওই জায়গাটা সম্পর্কে, কেননা এটা অনেক একটি প্রসিদ্ধ জায়গা যেখানে এইসব মানে যারা থাকে ওনারা সবাই এই ধরনের ঘটনা সম্পর্কে অবগত আছে। তো মেনলি ঘটনাটা এরকম ছিল যে উনি যখন মানে উনি রাত্রে ওনার আব্বু মেনলি সকালে ভ্যান চালাতো এবং বিকালের পরে ওনার আব্বু বাসায় ফিরে আসতো এবং ওনাকে ভ্যানটা চালাতে বলতো, যে আকবর ভাই আছেন তো ওনাকে মানে ভ্যানটা চালাতে বলে উনি চলে যেত বাসায়। তো ওনার কাজ ছিল যে বিকালের পর থেকে রাত 8টা থেকে 9টা নাগাদ, তখন রাত 8টা মানে অনেক রাত, প্রায় সবাই তখন ঘুমিয়ে যায়, গ্রামের মানুষ তো সে সময় একবারে মানে গভীর রাত বলা যায়। তো উনি 8টার মধ্যে বাসায় চলে আসতো, প্রায় 3 ঘন্টা মতো ওনার কাজ ছিল যে ভ্যান চালানো, এবং যেই আয় রোজগার হতো এগুলাতেই ওনাদের জীবন চলতো। তো যেদিন ঘটনাটা আকবর ভাইয়ের সাথে ঘটছে সেদিন ছিল বৃহস্পতিবারের দিন। উনি তখন হালকা হালকা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, মানে বৃষ্টি হবে হবে এরকম একটা আবহাওয়া থাকে না, সেরকম একটা আবহাওয়া, এবং পরম ভাই মানে যাচ্ছে রাস্তায় ভ্যান চালাচ্ছে, কিন্তু উনি কোনো পিছনে ওনার কোনো যাত্রী নেই। তখন বলা যায় 7টা বাজে, সন্ধ্যা 7টা, প্রায় গ্রামের মানুষ প্রায় সবাই ঘুমিয়ে গেছে। হাত দেখা যাচ্ছে এই দূরে 1-2টা মানুষ হাঁটাহাঁটি করতেছে, এরকম অবস্থা। তো আকবর ভাই ফিল করতেছে মানে যে সময় উনি বাসার দিকে যাচ্ছে, উনি বাসায় ব্যাক করে যাচ্ছে, তো উনি ফিল করতেছে যে উনার পিছে কেউ একজন বসে আছে। তো উনি ফিল করতেছে কিভাবে, উনি যখন ভ্যান চালাচ্ছে তখন খেয়াল করতেছে যে পিছের থেকে উনার গায়ে কে জানি স্পর্শ, মানে আলতো স্পর্শ করে থাকলে যেরকম মনে হয় ঠিক সেরকম একটি স্পর্শ তিনি অনুভব করতে পারতেছেন। কিন্তু উনি যখন পিছে তাকানোর যে সাহসটা থাকা লাগে, উনি ওই মুহূর্তে ওই পিছে তাকানোর সাহস ওনার নেই, কেননা চারপাশে একদম জনমানব শূন্য একটি অবস্থা এবং অত্যন্ত দূরে এক একটা বাসা এবং মানুষজন নেই বললেই চলে। এবং উনি ওই সময় ওই রাস্তায় একটা মানুষও ছিল না যখন এরকম উনি ফিল করা শুরু করেন। তো উনি যাচ্ছে, মনে হচ্ছে পিছের থেকে একটা আলতো স্পর্শ, এবং ভ্যানের যেই মানে পিছে একটা মানুষ বসলে কিন্তু রাসেল ভাই মানে ভ্যানের একটা ওয়েট থাকে, একটা ভার ওজন মতো অনুভব করা যায়। তো উনি ফিল করতেছেন যে পিছে কেউ একজন বসে আছেন, কিন্তু উনি কিছু মানে করার ওনার আর শক্তি তখন নাই। উনি বুঝতেছেন যে পিছে কেউ একজন বসে আছে। তো চলন্ত ভ্যানে রাসেল ভাই হুট করে তো কেউ আর এসে বসে পড়তে পারবে না। তো তখন আকবর ভাই কি করেন, উনি যা যা সূরা পারে এবং যা যা উনি সূরা দুরূদ পড়া শুরু করে। তো এমন সময় উনি ফিল করে যে না, এখন আবার মনে হচ্ছে যে ফ্যানে কেউ নেই, ভ্যান একদম খালি। তখন উনি ফিল করতে পারতেছে ব্যাপারটা যে না, এটা স্বাভাবিক কিছু না। কারণ উনি যখন দোয়া পড়তেছে তখন দেখা যাচ্ছে যে দোয়া টোয়া পড়তেছে, তখন দেখা যাচ্ছে পিছে মানে একদম খালি নর্মাল মনে হচ্ছে। আবার যখন উনি কিছুক্ষণ যাচ্ছে মনে হচ্ছে যে পিছে কেউ একজন বসে আছে। তো সবচেয়ে ভয়ানক যে পরিস্থিতি উনি ফেস করে ওই দিন, সেটা হচ্ছে উনি যখন যাচ্ছিল উনি দেখে যে রাস্তা ভাই রাসেল ভাই ডান দিকে ওনার একটা মোড় আছে, তো ওই মোড়ের থেকে ডান দিকে ওনার বাসা। তো উনি তখন খেয়াল করতেছে যে বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া এবং অত্যন্ত ভয়ানক ওই পরিস্থিতিটা, কেননা ওই সময় একদমই মানুষজন নেই এবং উনি ফিল করতেছে যে ওই রাস্তাটা নেই, ওই রাস্তাটা আরেকটু ডান দিয়ে গেছে। উনি অবাক হচ্ছে যে প্রত্যেক দিনের যাতায়াতের ওনার যে রাস্তা, সেই রাস্তাটা একটু ডান দিয়ে কিভাবে যায়। তো ওনার কাছে মনে হচ্ছে এটা উনি অন্য জায়গায় চলে আসছেন রাসেল ভাই, অন্য একটা গলিতে উনি ঢুকে পড়তেছেন। এবং ওই ডানের যে গলি, ওই গলির পাশে আর কোনো গলি ছিল না, ওনার যে বাসায় উনি প্রতিনিয়ত যাতায়াত করতো। কিন্তু উনি দেখতেছেন যে ওই ডানের গলির পাশে আরেকটা গলি আছে। তো উনি এই জিনিসটা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়, কেননা উনি এত দূর আসছে এবং যেসব যা যা উনি মানে রাস্তাঘাটে চলাচল করলে কিছু মানে বৈশিষ্ট্য তো থাকে, আমরা বুঝতে পারি যে এটা আমরা ঠিক রাস্তায় যাচ্ছি যখন আমরা রাস্তায় পরিচিত হয়ে যাই। কিন্তু উনি ঠিক মতো যে ওই জায়গাটাতে রাসেল ভাই এরকম কেন হবে। তো উনি যা মানে তখন উনি ভয়ে ভ্যানটা থামাই দেন। ভ্যানটা থামাই দিলে উনি দেখেন, যা দেখার জন্য উনি একেবারেই প্রস্তুত ছিলেন না, যে ওই ডান পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তার এখানে একটি মুরব্বী লোক, সাদা আলখিল্লা পরা একটি মুরব্বী লোক দাঁড়িয়ে আছে। উনি মানে উনি রীতিমতো পাগড়ি পরা ওই সময়, ঠিক আছে, উনি লুঙ্গির পাগড়ি পরা, অনেক লম্বা লোকটা, উনি দাঁড়ায় আছে, একটা লোক দাঁড়ায় আছে। তো উনি এটা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়, কেননা লোকটার উনি একদম স্পষ্ট ভাবে খেয়াল করে যে লোকটা
একটু মানে যে আমাদের যে স্বাভাবিক যে মানে মাটিতে যে স্বাভাবিক হাইটটা থাকে ওটার থেকে একটু উঁচুতে উনি দাঁড়ায় আছেন, এবং উনি ফিল করতে দেখতে পারতেছেন অন্ধকারের মধ্যে খুব কাছাকাছি লোকটা ছিল, তো ওই লোকটার পাটা মাটিতে নেই। তো ওইটা দেখার পরে উনি যা বুঝার বুঝে ফেলে, এবং যখন উনি সেটা বুঝে ফেলে সে যখন আবার সামনে তাকায়, সে তাকায় দেখে পিছনে ওই লোকটা এবার বসে আছে। একদম সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে উনি এই সামনের থেকে পিছে থাকে ভ্যানের পিছের লোকটি বসে আছে, এবং অত্যন্ত ভয়ানক ভাবে তার দিকে একটি মুচকি হাসি দেয়। এই মুচকি হাসি দেওয়ার পরে আকবর ভাইয়ের, রাসেল ভাইয়ের আর কিচ্ছু মনে নেই, তো উনি তখনই সেন্সলেস হয়ে যায়, একটি চিৎকার দেয়। তো পরের দিন না, প্রায় রাত 10টার দিকে, ওই দিনই রাত 10টার দিকে ওনার যখন সেন্স ফিরে, তখন উনি খেয়াল করে যে উনি বাসায় আছেন, এবং ওনার মাথার কাছে ওনার আব্বু আম্মু এবং তার ছোট ভাই শাহাদাত ভাই, তো ওনারা সবাই বসে আছেন। বসে ওনাকে বলতেছেন যে কি হয়েছিল খুলে বল। তো উনার তখনও কিছু মনে পড়তেছিল না আসলে হয়েছিলটা কি। তো উনি খুলে বলে যে এরকম হয়েছিল, কেননা এরকম একটা ভয়ানক সিচুয়েশন। তো ওনার আব্বু বলে যে হয়তো তুই বেশি ভয় পাইছিস, হয়তো তুই ভুল কিছু দেখছিস, এরকম কিছু তো হওয়ার কথা না, কেননা আমিও প্রতিনিয়ত যাতায়াত করতেছি এবং এই রাস্তায় এরকম এর আগে কখনো কারোর কাছ থেকে শুনি নাই। এবং যেহেতু জনমানবহীন রাস্তা ছিল, হয়তো খারাপ কিছু হইতেও পারে, কারণ রাসেল ভাই জিন তো আছেই। তো ওনারা যেহেতু মুসলমান ছিল, ওরা এটা বিশ্বাস করতো। তো ওনারা বলছে যে সমস্যা নেই, এরপরে সাবধানে তুই রাত 6টার মধ্যে তুই বাসায় চলে আসবি। তো আকবর ভাই অত্যন্ত ভয় পায়। তো ঘটনাটা ওই পর্যন্ত যদি রাসেল ভাই শেষ হয়ে যেত, তাহলে হয়তো আজকে আমার আর এরপরের ঘটনাটুকু বলা লাগতো না, ভালোই হতো। তো ঘটনাটা আসলে ওই সময় শেষ হয় নাই। তো ওই দিন রাত্রে যখন আকবর ভাই ঘুমাচ্ছেন, উনি ফিল করতেছেন কেউ একজন ওনার পাশে দাঁড়ায় আছেন, এবং উনি যখন একটু চোখ খুলে তাকানোর চেষ্টা করে, দেখে যে কেউ একজন ওনার রুমে হাঁটাহাঁটি করতেছে। এবং উনি যখন খেয়াল করে, উনি দেখে যে এটা আর কেউ না রাসেল ভাই, এটা ওই লোকটাই যে লোকটা ওনার ভ্যানের পিছে ছিল। তো উনি কোনো কথা না বলে উনি ঘুমানোর ভান করে থাকে, এবং দেখে ওই লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেল। উনি চোখ যখন একবার বন্ধ করার পর হঠাৎ করে দেখে যে লোকটা আর নাই। তো উনি অত্যন্ত ভয় পায় এবং আল্লাহর নাম নিয়ে উনি ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। তো উনি যখন শুয়ে আছে, মনে হচ্ছে ওনার পিছে কেউ একজন শুয়ে আছে, রাসেল ভাই ওনার পিছে কেউ একজন শুয়ে আছে ওনার পাশে। উনি এটা ফিল করতেছে, একদম প্রেজেন্স অনুভব করতেছে আকবর ভাই। তখন তো রাসেল ভাই খাট ছিল না, তখন ছিল চৌকি টাইপের একটা, তো জায়গাটাও কম ছিল। তো উনি ফিল করতেছে ওনার পাশে কেউ একজন আছে, এটা উনি ক্লিয়ারলি ফিল করতে পারতেছিল। তো উনি তাকায় দেখে যে পিছে, যখন তাকায় দেখে কেউ নেই। পিছে যখন তাকায় দেখে পিছে কেউ নেই, এবং উনি এরপরে ফিল করে যে উনি যেই বাসায় থাকতো তখন ওটা টিনের বাসা ছিল। তো টিনের বাসার উপরে অত্যন্ত দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। তো উনি এইগুলা ফিল করে, মানে উনি কি করবে, চিৎকার দিবে না কি করবে উনি তখন বুঝতে পারে না, এবং উনি ঘুমায় পড়ে। ওই সময় উনি ঘুমায় পড়ে। তো যখন তার ঘুম ভাঙে, প্রায় তখন রাত 3টা কি 4টা বাজে, মানে সকাল একটা হবে এরকম একটা অবস্থা, মানে একেবারেই মাঝরাতে। ঠিক আছে, যখন গরমকাল, তো সকাল একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো রাসেল ভাই উনি মেনলি ঘুমটা ওনার ভাঙছিল একটা শব্দে। সেই শব্দটা ছিল যে মনে হচ্ছিল কেউ একজন কিছু চাবাচ্ছে, মানে একটা কিছু খাইলে যেরকম একটা মুখের শব্দ হয়। তো উনি তাকে দেখে রুমের একদম কোনায় ওই লোকটা একটা কাঁচা মাছ চাবাই খাচ্ছে, এবং অত্যন্ত রক্ত পড়তেছে ওনার মুখ দিয়ে। তো উনি এটা দেখে আর উনি সহ্য করতে পারে না, এবং উনি আরেকটা চিৎকার দেয়, এবং ডাইরেক্টলি উনি সেন্সলেস হয়ে পড়ে। তো তার বাবা মা বুঝতে পারে যে অবশ্যই তাহলে স্বাভাবিক কিছু ওর সাথে করতেছে না। তো আকবর ভাইকে ওনারা হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুর আকবর ভাইকে দেখে এবং বলে যে তার কিছু হয় নাই, এবং সে কিছু মানে পানি বড়া দেয়, এবং তাবিজ দিয়ে তাকে বলে যে সাবধানে থাকতে এবং রাত্রে বাইরে না যেতে, কেননা খারাপ কিছু দৃষ্টি পড়তেই পারে। আরেকটা কথা রাসেল ভাই বলে রাখি, সেটা হচ্ছে আকবর ভাই দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। উনি মানে দেখার মতো ওনার চেহারা ছিল। এখনো ওনার দেখলে আপনি বুঝবেন না যে ওনার এত বয়স হয়ে গেছে, উনি অনেক সুন্দর দেখতে ছিল তো ওই সময়। তো উনি এইভাবে করে হুজুর কথাটা বলে, কিন্তু উনি বলে তেমন কিছু বলে নাই যে উনার কোনো মানে জিনে ভর করছে বা এরকম কিছু, উনি কিছু তখন বলে নাই। তো উনি সাবধানে থাকতে বলছে। তো ঠিক আছে রাসেল ভাই, ওই দিনের ঘটনা ওই পর্যন্ত শেষ হয়েছে। তারপরে আরেক দিনের ঘটনা আমি বলি। তারপরে 2-1 দিন তার কোনো সমস্যা হয় নাই,
আপাতত উনি পানি পড়া তারপরে যেগুলা তাবিজ ছিল ওইগুলা উনি মেনটেন করতেছিলেন। এবং 2-3 দিন পরে ওনার একটা বিয়ের অনুষ্ঠানে রাসেল ভাই দাওয়াত ছিল। বিয়ের অনুষ্ঠান বলতে ওই সময় কিন্তু বিয়ের অনুষ্ঠান বলতে এই গ্রামের বুঝেনি তো কিরকম অনেক পুরাতন সময়। তো ওই বিয়ের অনুষ্ঠানে রাসেল ভাই ওই আকবর ভাইকে আরেকটা কথা বলি, আকবর ভাইকে হুজুর গরুর মাংস খাইতে নিষেধ করছিল, ঠিক আছে? যে বিফ আছে, বিফ খাইতে বিফের যে মাংস আছে তো এটা গরুর মাংসটা অ্যাভয়েড করতে বলছিল হুজুর। কিন্তু উনি আসলে গরুর মাংস অ্যাভয়েড করলেও উনি একটা টিকিয়া খাইছিল, মানে একটা টিকিয়ার মতো কিছু একটা খাইছিল তখন ওই সময়। তো ওইটা মেবি রাসেল ভাই যতটুকু সম্ভব ওটা গরুর মাংস দিয়ে তৈরি করা ছিল। তো ওই জন্য মেনলি ওনার তাবিজটা ছুটে যায় এবং ওই দিনই বিকালের পরে উনি যখন আসতেছেন, আজান পড়তেছে, সন্ধ্যার আজান পড়তেছে, মাগরিবের আজান, উনি বাসার দিকে ফিরে আসতেছেন। কেননা আকবর ভাইয়ের আব্বু মানে রহিম চাচা ওনাকে বলছিল যে আগে আগে বাসায় ফিরে আসতে। তো উনি সেরকমই আগে আগে বাসায় ফিরে আসতেছেন। এবার দেখে একটা বাচ্চা, একটা কত 3-4 বছরের একটা বাচ্চা হবে, হঠাৎ করে ওনার ভ্যানের সামনে তো দৌড় দিল। তো উনি এটা দেখে তাৎক্ষণিক ভ্যান অফ করে এবং উনি খুবই ভয় পেয়ে যায়, কেননা মনে করে যে বাচ্চাটা লেগে যাবে, কিন্তু হঠাৎ দেখে যাবে বাচ্চাটা নেই। বাচ্চা দৌড় দিলে কিন্তু রাসেল ভাই পাশে বাচ্চাটাকে দেখতে পারবে বা বাচ্চাটা দেখা যাবে, কিন্তু হঠাৎ করে দেখলো একটা বাচ্চা চলে গেল, এরপর আর বাচ্চাটার কোনো প্রেজেন্স উনি দেখে না। তো উনি এটা অবাক হয় যে এটা কি হলো। তো আবারও উনি যাইতে যাইতে আবারও ফিল করতেছে ওনার পিছে কেউ একজন বসে আছে, উনি তেমন ফিল করা স্টার্ট করে। তো আগের দিনের মতোই। তো এবার রাসেল ভাই উনি আর তা করে না, এবার ডাইরেক্টলি উনি ভ্যান অফ করে পিছে যে ডাইরেক্টলি উনি তাকায় এবং দেখে কিছুই উনি তখন দেখতে পায় না। তখন সে বাসায় চলে আসে। তো সেদিনকার এতটুকু ছিল, সে যা দেখে যে একটা বাচ্চা তার সামনে থেকে দৌড়তে, এবং এটা দেখে সে অত্যন্ত ভয় পেয়ে যায়। ভয় বলতে কি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা বাচ্চা মানুষ, তো এই ভয়টা উনি পায়। তো এরপরে যা হয় রাসেল ভাই, সেটা হচ্ছে আকবর ভাই অত্যন্ত অসুস্থ হয়ে যেতে থাকে আস্তে আস্তে। দেখা যায় যে উনি এত জ্বর আসতে থাকে ওনার, আর প্রতিদিন উনি মানে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে। উনি জ্বর ঠান্ডা লেগে মানে একটা অত্যন্ত খারাপ অবস্থা, উনি শুকিয়ে যাচ্ছিল, মানে ওনার ওজন কমে যাচ্ছিল আস্তে আস্তে। রাসেল ভাই ওনার চুল পড়া স্টার্ট করে, বিভিন্ন ধরনের সমস্যা ওনাকে দেখা দেয়। তো পরে আবারও একটি বড় হুজুরকে দেখানো হয়, যেহেতু ওনার এই অবস্থা এবং কোনোভাবেই অসুখ সারছিল না। তো পরে একটি বড় হুজুরকে যখন দেখানো হয়েছিল, তখন ওই হুজুর বলে যে ওনাকে নাকি 4টা জিনে আসর করছে, এবং এটা তাকে যখন তাবিজ দেয়া হয়েছিল তার আগে থেকে ওনাকে আসর করে রাখছিল, এবং তাবিজটা ছুটে গেছে। তখন উনি সেটা বলে দেয় যে ওনার যে তাবিজটা করছিল সেই তাবিজটা ছুটে গেছে, এবং 4টা জিন ওনাকে মেনলি আসর করছে। এবং আসরটা করছে কেন সেটাও তিনি বলে দেয়। মেনলি এটা আসরটা করানো হয়েছে জিনকে দিয়ে, ঠিক আছে? জিনকে ব্ল্যাক ম্যাজিক চালান দেয়া হয়েছে। তো ওইটা হুজুর বলে দেয়, আর বলে যে এই চিকিৎসা ওনার কাছে নাই, এই চিকিৎসা উনি করতে পারবেন না। এই কথাটা উনি বলে মাফ চায়, এবং একটি বড় হুজুরের সন্ধান দিয়ে উনি বলে যে ওই হুজুরের কাছে গেলে এই চিকিৎসা উনি দিতে হয়তো পারতে পারে। তো ওনার বাবা মা অত্যন্ত ভয় পেয়ে যায় যে এরকম কিছু হবে, ওনারা আশাও করে নাই। ওই সময় গ্রামের মানুষ তো ওইভাবে চলাচল করেই, সবাই চলাচল করে, কিন্তু কারোর তো এরকম হয় না। হয়তো মানুষ ভয় পায়, ভয় পেলেও তো আর কিছু দেখতে পারে না। কিন্তু আকবর ভাইয়ের যে অবস্থাটা হচ্ছিল এটা অত্যন্ত মানে দেখার মতো ছিল না। দেখা যায় যে ওনার মানে কেউ চিনতেই পারতো না, ওনার এত সুন্দর একটা চেহারা, মানে উনি শুকায় একদম চেঞ্জ হয়ে যায় আর কি। দিন দিন আরো খারাপ হচ্ছিল। তো ওনার আব্বু আম্মু কোনো ব্যবস্থা না পেয়ে পরের দিন ভোরবেলা একটা হুজুরকে নিয়ে আসে। উনি ভালো একজন হুজুর, যে হুজুরের সন্ধান ওই হুজুরটা দিয়েছিল। তো হুজুর প্রথমে এসেই ওনার যেই বালিশ আছে সেই বালিশের মধ্যে 3টা তাবিজ খুঁজে পাই, বালিশটা ছিদ্র করে 3টা তাবিজ খুঁজে পাই, এবং সেই তাবিজ গুলা উনি দেখে যে মুড়ানো রয়েছে কাগজের মধ্যে, এবং ওনার বালিশের মধ্যে ওইগুলো উনি খুঁজে পেয়ে উনি বলে যে এগুলা পুড়িয়ে দিতে। তো যথারীতি ওইগুলা পুড়িয়ে দেয়া হয়, এবং উনি বলে যে আপাতত ওনার ছেলেকে খুব সাবধানে দেখতে, এবং 1-2 দিনের মধ্যে কিছু ঘটে কিনা সেটা দেখতে, কেননা উনি তাবিজ গুলাকে পুড়িয়ে দিয়েছিল এবং হয়তো কিছু ঘটবে এরকম একটা আশা তিনি করতে পারতেছিল, এবং সেই যা ঘটবে সেটার উপর ভিত্তি করে উনি ব্যবস্থা নেবেন, এরকম কিছু উনি ভাবছিল।
তো সেরকমই ওনাকে আবারও তাবিজ দেয়া হয় এবং হুজুর চলে যায়। হুজুর চলে গেলে পরের দিন যেটা হয় সেটা সবচেয়ে ভয়ানক ঘটনা রাসেল ভাই, সেটা আমি বলি। সেটা হচ্ছে যে উনি স্বপ্নের মধ্যে দেখে, উনি ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে দেখে একটা ছোট বাচ্চা উনাকে দিকে তাকায় অত্যন্ত বিরক্ত চোখে কাঁদতেছে। একটা ছোট বাচ্চা, একটা লম্বা একটা লোক উনাকে এসে হাত দেখে বলতেছে যে তুই আমার কাছে দিলি না, তুই আমার কাছে আসলি না, তুই আমার সাথে খারাপই করলি, তুই তোর শিক্ষা পাবি, এরকম উনাকে ডাইরেক্টলি থ্রেট করতেছে একটা লোক। উনি ওই লোকটার চেহারা ওনার ঠিক মনে নাই, কিন্তু উনি বলতেছে যে ওই লোকটা বলতেছে যে মানে আমার মেয়ের জিনটা, মেনলি ওইটা জিন ছিল আর কি রাসেল ভাই। তো দেখে যে ওই লোকটা বলতেছে আমার মেয়ের তোকে পছন্দ হয়েছিল, কিন্তু তুই আমার সাথে সাড়া দিলি না, এবং এর শাস্তি তুই পাবি, এর শাস্তি তুই অবশ্যই পাবি, এবং তোর পুরা কোনোদিন তোর কোনো ভবিষ্যৎ প্রজন্ম হবে না। এটা উনি বলে দেয়, ওই জিনটা এটা ডাইরেক্টলি বলে দেয় যে তোর কোনোদিন কোনো প্রজন্ম হবে না, তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না, এবং যারা হবে সবাই মারা যাবে, এরকম একটা থ্রেট উনি দিয়ে দেয়, এবং তার কোনো বউ হবে না, এরকম কথাও উনি এই স্বপ্নের মধ্যে দেখতে পারে। তো উনি এটা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং তিনি ডিরেক্টলি ঘুম থেকে উঠে পড়ে। তো পরে ওনার এরকম প্রত্যেকদিন উনি 2-3 দিন পর পর দেখে যে প্রত্যেক দিনই মোটামুটি বলা যায় যে এই ধরনের স্বপ্ন উনি প্রত্যেকদিন দেখতে থাকে। তো একটা পর্যায়ে উনি দেখে যে আসলেই একদিন রাত্রে ওই লোকটা চলে আসছে, মানে যে লোকটাকে উনি দেখতেছিল স্বপ্নে সেই লোকটা চলে আসছে, এবং ওনার মুখ খুলে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করতেছে, ইলিশ মাছের মতো কিছু একটা খাওয়ানোর চেষ্টা করতেছে। তো উনি অত্যন্ত কষ্ট করে রাসেল ভাই সেটা না খেয়ে চিৎকার দেয় এবং সুরাডুরা পড়ে কোন রকমে উনি সেটার থেকে রক্ষা পায়। পরে হুজুর একটা বিড়াল এর মাধ্যমে সেই কালো জাদুকে ঠিক করে, মেনলি এটা কালো জাদু ছিল, উনি পরে হুজুর সেটা বুঝতে পারে, কেননা কেউ একজন কালো জাদু করছিল ওনার উপরে, একটা মেয়ে আর কি, তার সাথে তার সহপাঠী ছিল। তো সে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য এরকম কালো জাদুর আশ্রয় নিয়েছিল আর কি। তো এটা পরে হুজুর বলে, এবং একটা বিড়ালকে উনি বলে যে এটা বিড়াল দিয়ে আসতে, একটা কবরের, এটা মৃত মানুষের কবরের কথা হুজুর বলে, এবং বলে যে উনি একটা নির্ধারিত স্থানে ওই বিড়ালটাকে দিয়ে আসতে, এবং সাথে 2টা মুরগি জবৈকৃত অবস্থায় পূর্ণিমার অমাবস্যা রাতে, পূর্ণিমার রাতেই বা অমাবস্যাতে যে কোনো একদিন ওই নির্ধারিত কবরের সামনে রেখে আসতে, তারপরে উনি এই কালো জাদু থেকে মুক্তি পাবেন। এবং ওই রাস্তায় যাওয়ার সময়, এই সময় যে যাবেন, পিছনে যাই হয়ে যাক না কেন কোনো ক্রমেই তাকানো যাবে না, এরকম কথা হুজুর বলে দেয়, এবং করতে হবে কাজটা গভীর রাতে। তো অত্যন্ত সাহসী একজন লোক ছিলেন শাহাদাত ভাই, ওনার ছোট ভাই, ওনার তখন বয়স প্রায় 10 না 11 বছর। ওই ছেলেটা অত্যন্ত সাহসী ছিল। তো সাথে তার আব্বু ছিল, তো তার আব্বু বলে যে শাহাদাতকে পাঠাইতে, সে ছোট মানুষ, এবং সে বলে যে তুই শুধু এটা রেখে দিয়ে চলে আসবি। তো শাহাদাত ভাই যথাক্রমে ওই সময় ওই জিনিসটা ওই কবরের সামনে রেখে আসে, এবং উনি ফিল করে যে ওনার অত্যন্ত পিছন থেকে খারাপ ভাষা এবং ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবুও সে যেহেতু ছোট মানুষ ছিল, উনি ওই জিনিসটা কাজটা করে চলে আসে। তো পরে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় না, ওই কালো জাদুটা মুক্তি পায়। কিন্তু এখন অব্দিও উনি স্বপ্নে এই ধরনের ভয়ানক ভয়ানক জিনিস দেখেন, ওনাকে তাবিজ করে এখনো তাবিজ অবস্থায় আছেন। এবং সবচেয়ে যে ভয়ানক জিনিসটা রাসেল ভাই, সেটা হচ্ছে ওনার এখনো কোনো বিয়ে হয় নাই, এবং তার বিয়েই হয় না, তার বাচ্চা কাচ্চা আর কি হবে, তার এখনো কোনো বিয়ে হয় নাই। এবং যেই বিয়েই তার প্রস্তাব বা যখনই তার বিয়ের একটা ব্যবস্থা করা হয়, কোনো ক্রমে দেখা যায় যে পাত্রীপক্ষ কোনোভাবে হোক না কেন তার সাথে আর বিয়েটা হয় না, যে কোনো কারণে, অনেক কারণেই হয় না, বিভিন্ন ভাবে হয় না। তো এভাবে করে করে আজ তার বয়স 40-এর বেশি, কিন্তু তার এখনো কোনো পরিবার নেই, তার এখনো কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান আদি নেই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি ভালো লাগবে ঘটনাটা। প্রথম ঘটনা হিসাবে যেহেতু বলতেছি, ঘটনাটা গুছিয়ে বলতে পারি নাই, এবং অনেক জায়গায় মানে একটু আমতমতো করে বলতে হয়েছে। তো রাসেল ভাই তো মেনলি এটাই আমাকে পরম ভাই শেয়ার করছে, বলছে যে পরে যদি কোনো কিছু হয় ওনার কাছে নাকি ওনার কাছে অবশ্য আরো ঘটনা আছে, যদি আপনাদের ঘটনাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমি পরম ভাইয়ের কাছ থেকে ঘটনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে পাঠাতে পারবো যদি আপনাদের ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। এই বলে আজকে আমি ঘটনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি।
আমরা বেশ কিছু ইমেল শুনলাম, এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমিনার থেকে। আজকে যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা শোনার পর যারা শ্রোতারা আছেন তাদের শরীরে শিউরে উঠবে, এত ভয়ানক একটি ঘটনা। তো ঘটনাটা আমাকে পাঠিয়েছেন হচ্ছে, তার নাম হচ্ছে মজিদ, তার বাড়ি রংপুরের গঙ্গাছড়া এলাকায়। আমি চেষ্টা করব মজিদ ভাইয়ের মতো করে আপনাদেরকে ঘটনাটা শেয়ার করার। রাসেল ভাই, তিস্তা নদীর কোল ঘেঁষে যে ছোট ছোট বিল আর ডোবাগুলো আছে, বর্ষাকালে সেগুলো যেন এক রহস্যময় রূপ ধারণ করে। এই ঘটনাটা ঘটেছিল গদাই বিল নামে এক নির্জন জলাশয়ে। এখানে গঙ্গাছড়া এলাকায় বিশেষ করে এই গদাই বিল নামে বিলটার সবার কাছে অনেক পরিচিত। এটা খুবই নির্জন এবং একটা জায়গায় যেখানে আসলে মানুষজন খুবই কম মাছ ধরতে যায়, আসলে নির্জন হওয়ার কারণে। তো মজিদ ভাই আর তার মামাতো ভাই শফিক মিলে সিদ্ধান্ত নিল যে এক অমাবস্যার রাতে তারা বিলের একদম মাঝখানে গিয়ে মাছ ধরবে। কারণ তারা জানে যে যারা হলো এলাকায় আরও যারা জেলে আছে তাদের কাছে তারা শুনেছে যে সেখানে একদম মাছ বরাবর অমাবস্যার রাতে নাকি প্রচুর পরিমাণ মাছ ধরতে পাওয়া যায়। আমি আগে বলেছি এখানে আসলে নির্জন থাকার কারণে মানুষরা খুব কমই এখানে মাছ ধরে, বিশেষ করে জেলেরাও খুবই মাছ কম ধরে। তো এই জায়গাটা এই জন্য এই সময়গুলোতে বিশেষ করে অমাবস্যার রাতের দিকে এখানে আসলে মাছ অনেক পাওয়া যায়। তো তারা হলো দুজনে সিদ্ধান্ত নিল যে তারা অমাবস্যার রাতে সেই বিলের একদম মাঝখানে গিয়ে মাছ ধরবে। তারা জানতো যে ওই বিলে বড় বড় বোয়াল এবং চিতল মাছ পাওয়া যায়, কিন্তু গ্রামের মুরব্বীরা সবসময় বলেন যে গদাই বিলের মাছ রাতে একা ধরতে যাওয়া ঠিক নয়, না হলে নাকি অনেক সমস্যা হয় এবং জালের মালিকের নাকি নজর লাগে। তো তারা এসব আসলে পাত্তা দেয়নি, কারণ তারা দুজনেই তাগড়া জোয়ান এবং খুবই সাহসী ছিল। তারা চিন্তা করে যে এগুলা গ্রামের মানুষের উদ্ভট সব বানোয়াট গপ্প। তো তারা হলো সাহস নিয়ে দুজনে, যেহেতু অনেক প্রচুর সাহসী, তারা দুজনে মাছ ধরতে যায়। তো সেদিন আনুমানিক রাত 1:30 বাজে এই সময়। সেদিন আকাশে মেঘ ছিল, যার কারণে একদম অন্ধকার সেদিন, এবং ঝিঝি পোকার ডাকও যেন যেখানে থেমে যাচ্ছে, মানে স্থিরভাবে একদম স্পষ্ট শোনা যাচ্ছে। তো মজিদ আর শফিক একটা ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে বিলের মাঝখানে জাল ফেললো। প্রথম টানেই তারা অবাক হলো, জালে এত পরিমাণ মাছ উঠলো যে তাদের নৌকা প্রায় ডুবুডুবু অবস্থা, মানে এতটাই জালের ভার লাগতেছে। তো মজিদ ভাই তো খুবই খুশি, এবং খুশি হয়ে শফিককে বললো যে আজ আমাদের কপাল খুলে গেছে রে, চল আমরা আরো ভিতরে যাই। তো শফিক একটু ভয় পাচ্ছিল, কিন্তু মাছের লোভে সেও রাজি হয়ে গেল। বিলের একদম মাঝখানে যেখানে একটা বিশাল পুরনো হিজল গাছ অর্ধডুবে আছে, সেখানে পৌঁছানোর পর হঠাৎ চারপাশে অস্বাভাবিক রকমের একদম নিথর হয়ে গেল। পানির নিচ থেকে এক ধরনের বুদবুদ উঠতে শুরু করলো এবং পচা শামুকের মতো একটা উৎকট গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। মজিদ তখন জালটা টেনে তুলেছে, সে অনুভব করলো জালটা প্রচণ্ড ভারী। সে ভাবলো হয়তো বিশাল কোনো বোয়াল মাছ আটকে গেছে। কিন্তু জালটা যখন নৌকার কিনারে আসলো, মজিদ এবং শফিক দুইজনেই একটা বিকট চিৎকার দিল এবং তারা অনুভব করলো তাদের গলাটা যেন আটকে গেছে। তো তারা দেখলো যে জালের ভিতরে কোনো মাছ নেই, সেখানে ছিল মানুষের মতো লম্বা লম্বা কয়েকটা হাত, যেগুলো নখ অত্যন্ত 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি হবে, একদম সাদা ফ্যাকাশে। তো হঠাৎ সেই হিজল গাছের আড়াল থেকে একটা বিশাল অবয়ব পানির উপর দিয়ে হেঁটে তাদের নৌকার দিকে আসতে শুরু করলো। সেই অবয়বটার উচ্চতা প্রায় 10 ফুট, গায়ের চামড়া মাছের আঁশের মতো খসখসে, আর চোখ দুটো ছিল আগুনের ঝলসানোর মতো নীল। তারা এসব দেখতে পারতেছে কারণ সেই অবয়বটার শরীরটা এতটাই আলোকিত, এবং যখনই সেই অবয়বটা আসতেছে চারপাশে এতটাই আলোকিত হলো যে মনে হয় যে চাঁদনি রাতের থেকেও বেশি আলোকিত, স্পষ্ট দেখা যাচ্ছে।
তো যখন সে শ্বাস নিচ্ছিল মনে হচ্ছিল যে তার নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সেই অবয়বটা। তো সেই জালাজিন বা দেও নৌকার গুইয়ে তার লম্বা একটা হাত রাখলো। সাথে সাথে নৌকাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং সে খসখস গলায় বলল, আমার বিলে মাছ তোরা চুরি করেছিস, এখন তোদের কলিজা দিয়ে আমি আমার এখন কলিজা দিয়ে আমি আমার মাছদের খাওয়াবো। মজিদ ভাই দেখলো যে পানির নিচ থেকে শত শত জ্যান্ত মাছ যেন লাফিয়ে লাফিয়ে নৌকার উপরে পড়তেছে, কিন্তু সেই মাছগুলো কোনো চোখ নেই, তারা মাছ নয়, যেন ছোট ছোট প্রেতাত্মা। শফিক ভাই তো ভয়ে পানিতে ঝাঁপ দিতে চাইলো, কিন্তু দেখলো পানির নিচ থেকে হাজার হাজার হাত বেরিয়ে এসে তাদের নৌকাটাকে খামচে ধরার চেষ্টা করতেছে। সেই বিশাল সত্তাটা এবার মসজিদ ভাইয়ের দিকে ঝুঁকে এলো। তার মুখটা যখন সে দেখলো, দেখা গেল যে তার ভিতরে কোনো দাঁত নেই, শুধু একটা চেহারা বা জিভ এবং সাপের মতো কিরকম কলকল করতেছে। ঠিক ওই সময় মসজিদ ভাই পকেটে থাকা মাছ কাটার ধারালো কাটারিটা বের করে ওই সত্তার হাতের উপর দিছে একটা কোপ। কিন্তু আশ্চর্যের বিষয় রাসেল ভাই, কাটারিটা লাগার সাথে সাথে সেখান থেকে রক্ত বেরোলো না, বরং এক ধরনের দুর্গন্ধ কালো কাদা বেরিয়ে এলো। সেই সত্তাটা এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠলো এবং যা শুনে বিলের পানি টকবক করে ফুটতে শুরু করলো। মজিদ আর শফিক দেখলো তাদের নৌকাটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে যাচ্ছে। তারা যখন পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল, মজিদ ভাই অনুভব করলো যে সে লম্বা হাতগুলো তার পা টেনে ধরে নিয়ে একদম বিলের তলায় নিয়ে যাচ্ছে। সে যখন নিঃশ্বাস নিতে পারছিল না, হঠাৎ অনেক দূরে থেকে ভোরের আজান ধ্বনি ভেসে আসলো। আজানের শব্দ শোনা মাত্র সেই বিভৎস শব্দটা আর সেই হাতগুলো কর্পূরের মতো মিলিয়ে গেল। বিলের পানি আবার আগের মতো শান্ত হয়ে গেল। তাদের আর কোনো কিছুই মনে নেই। তো পরের দিন সকালে যখন স্থানীয় জেলেরা মজিদ ভাই এবং শফিক ভাইকে সেই হিজুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেখানে কিনারায় তাদেরকে পায় এবং তাদের সারা শরীরে অসংখ্য আঁচড়ের দাগ ছিল এবং সেই কাটা দাগগুলোতে এক ধরনের কালো ধরনের রক্ত বের হচ্ছিল। তো মজিদ ভাই প্রায় সুস্থ হতে প্রায় 6 মাস লেগেছিল। অন্যদিকে শফিক ভাই, যদিও তার খুবই কম সময় লেগেছিল, মাত্র 3 মাসের মধ্যে সে সুস্থ হয়, কিন্তু শফিক ভাই কী কারণে জানি 6 মাসেরও বেশি সময় লেগেছিল তার সুস্থ হতে। এবং যতদিন তারা সুস্থ হয়নি ততদিন তাদের নাকি গায়ে দিয়ে মাছের মতো করে তীব্র একটা উৎকট গন্ধ নাকি পাওয়া যেত এবং এই গন্ধের কারণে তাদের কাছে যাওয়া যেত না। তো পরবর্তীতে গঙ্গা স্যার একজন বিখ্যাত তান্ত্রিকের মাধ্যমে আসলে তাদেরকে রুকাইয়া করা হয় এবং পরবর্তীতে তারা সুস্থ হয়, যদিও 6 মাস পর তারা দুজনে সুস্থ হয় পুরোপুরি। রাসেল ভাই আসলে মাছ ধরার জীবিকায় এইভাবে অনেক জেলে সেই দেখা যায় যে ওই নদীতে মাছ ধরতে যায়, কিন্তু মাছ ধরতে গিয়ে আসলে এই ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হয়। তো যারা তিস্তার নদীর আশেপাশে আছেন তারা এই ঘটনাগুলোর সাথে পরিচিত। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার তাদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোর দলে সবসময় ভালো থাকেন, তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি হাদি দারমান বলছি, পাবনা জেলার সুজানগর থানার খেতেপাড়া গ্রাম থেকে। এখন রাত 12:13। এখন বর্তমান আমার হাতে কোনো কাজ নেই, অনেকটা ফ্রি, তাই ভাবলাম আমার জানা একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি অনেকদিন ধরেই শেয়ার করব ভাবছি, বাট সময় হয়ে ওঠে না। আমি ছোটখাটো একটা স্টুডিও চালাই, যার কারণে অনেকটা ব্যস্ত থাকি, ঘটনাও শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় ধরেই ভূত FM এর সাথে ছিলাম, আশা করি আর অনেক দূর এগোবে প্রোগ্রামটা। তো ঘটনাটি আমার দাদির মুখে শোনা। ঘটনাটি ঘটে আমার দাদার সাথে। তো
রাসেল ভাই, আপনি দেখবেন বা আপনি জানবেন হয়তো যে আগে মানে গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কিন্তু একদমই নর্মাল ছিল। এখন উন্নত হয়েছে, এখন রাস্তাঘাটে সবকিছু উন্নত হয়েছে, এখন বাড়িঘর উন্নত হয়েছে, কিন্তু আগেকার মানুষের জীবনযাত্রার মান এতটা উন্নত ছিল না। যার কারণে এখন তো কৃষি নির্ভরশীল আছে মানুষ, আগে আরো বেশি ছিল। তো আগে তো আর অত ফসল হতো না, কমই হতো। তো যার কারণে আমার দাদা, তো উনি হচ্ছে অনেক সম্পত্তির মালিক ছিল, মানে প্রায় 40-50 বিঘার মতো সম্পত্তি হবে। তো আগের দিনে আমরা আখ বলি না, আখের ক্ষেত, তো দাদা হচ্ছে আখ লাগাইতো। যার কারণে হচ্ছে, তো আপনারা জেনে থাকবেন যে আখ কিন্তু শিয়ালের খুব একটা পছন্দের খাবার। তো যার কারণে আখ খেতে সবসময় পাহারা দিতে হয়, রাত্রে দিনে, যে কখন চুরি হয়ে যায়। মানুষের ভয় তো থাকেই, আবার বিশেষ করে শিয়াল আসে, শিয়াল এসে আখ মুড়িয়ে খেয়ে যায়, যেহেতু মিষ্টি জাতীয় একটা জিনিস। তো আখের রসের কথা তো আমরা সবাই জানি। যাই হোক, তো আমার দাদা রাতে পাহারা দেওয়ার জন্য এই মাছ ক্ষেত বরাবর একটা টং জাতীয় একটা ঘর নির্মাণ করে, মানে বাঁশ তারপরে কাঠ দিয়ে উঁচু করে একদম ঢিবির মতো। আমরা পাহাড়ি অঞ্চলে যেরকম ঘরগুলো দেখি, যেমন পানির নিচ থেকে খুঁটিগুলো দাঁড় করে তার উপরে হচ্ছে ছাউনি তুলে ঘর তৈরি করা, তো এরকম টং জাতীয় একটা ঘর তৈরি করে ওখানে অবস্থান করত। তো দাদার সাথে দাদার মানে একটা ভাতিজা থাকতো আর কি, তার সাথে পাহারা দেওয়ার জন্য। তো বলে রাখা ভালো, আমার দাদা খুব ভালো বাঁশি বাজাইতে পারতো, মানে এত সুন্দর বাঁশি বাজাইতো যে সবাই অনেক প্রশংসা করতো বাঁশির। তো দাদা অনেকদিন ধরেই সেই আক্ষেত পাহারা দেয়, ওখানে থাকে। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা দেখা যায় না। তো হঠাৎই একদিন চাঁদনি রাত, দাদা টঙের মধ্যে শুয়ে, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে, মানে তখন রাত বাজে প্রায় 1-1:30, ঘুম ঘুম ভাব। তো তার আগে দাদা বসে বসে পাহারা দিবে, যেহেতু পাহারা দেওয়া লাগবে, সেহেতু দাদা বসে বসে আস্তে আস্তে বাঁশিতে সুর তুলতেছে। তো সুর তোলার এক পর্যায়ে চাঁদনি রাত, তারপরে আগের দিনে তো জোনাকি পোকা থাকতো অনেক, তো জোনাকি গুলো দেখা যাচ্ছে টিপ 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 করে জ্বলতেছে। অনেক সুন্দর একটা মোমেন্ট তখন, মানে নিশ্চুপ পরিবেশ, মানে আস্তে ধীরে দাদা বাঁশি বাজাচ্ছে, বাঁশিতে সুর তুলতেছে। তো ক্ষেতের সামনে একদম নাক বরাবর একটা জঙ্গলের মতো ছিল। তো ওইখানে ছিল একটা বড় কুড়ুই গাছ আর একটা তাল গাছ। তো ওই জঙ্গলে কুড়ুই গাছ আর তাল গাছ নিয়ে অনেক ঘটনাই আছে, যেটা আমি কিছুটা জানি কিছুটা জানি না। তবে ওখানে মানুষ দিনের বেলা যেতেই অনেক ভয় পেত, যার কারণে কেউ কোনো বিশেষ দরকারি কাজ ছাড়া ওখানে যেত না। দিনের বেলায় কেমন যেন গা ছমছমে পরিবেশ। তো আমার দাদা বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে তাকায়, দেখে ওই যে বড় কুড়ুই গাছ, ওই গাছ থেকে একটা বিশাল আকারের দানব, একদম অভয় জাতীয় একটা জিনিস, মানে আমরা সহজ কথায় বলে দানব জাতীয় একটা জিনিস, কেমন যেন মানে আস্তে করে নামলো। নামার পরে এখন সোজা বাঁশির সুরে, মানে যত দূর বাঁশির সুর যাচ্ছে
আমার দাদা শুধু তাকায় তাকায় দেখতেছে যে ওই বাঁশির সুর ধরে ধরে ওই দানবটা কেমন যেন হেলে দুলে আস্তে ধীরে ওই টঙের দিকে আসতেছে। তো এখন দাদা ওইটা দেখে, দাদা এমনিতে সাহসী মানুষ ছিল, রীতিমতো ভয় পায়। মানে কি বলবো, আর ভয় পেয়ে মানে অনেকটা ঘাবড়ে গেছে যে কি না কি, আমি এতদিন ধরে এখানে আছি, কোনোদিন কোনো কিছু দেখি না, কোনোদিনও এরকম হয় না, কিন্তু আজকে মানে এরকম হচ্ছে, এটা আবার কি। মানে দাদা তখন বুঝতে পারছে, আস্তে মনে মনে বুঝতে পারছে যে হ্যাঁ, এটা আজকে কোন একটা খারাপ জিনিস আমার দিকে আসতেছে, আজকে কোনো খারাপ কিছু হতে চলছে আমার সাথে। তো দাদা কি করলো, বাঁশির সুর থামালো না, আস্তে আস্তে বাঁশি বাজাচ্ছেই। কারণ বাঁশির সুরে দাদা বুঝতে পারতেছে যে বাঁশির সুরে অভাবটা হেলতেছে দুলতেছে, আস্তে আস্তে আগাচ্ছে। তো আরেকটু কাছে আসতে আসতে দাদা খেয়াল করে যে কি যেন সাদা ধবধবে জ্বলতেছে, দুইটা লাইটের মতো, টিউব লাইটের মতো। এখন দাদা ভালো করে খেয়াল করে দেখে যে দানবের মতো যে অবয়বটা ছিল, ওর মানে কোনো ইয়ে নেই, চোখ নাই, কিন্তু মুখের মধ্যে দিয়ে বড় বড় মূলার মতো দুইটা দাঁত বের হয়ে আছে। মানে দেখতে এত চকচকা লাইটের মতো লাগতেছে, কিন্তু এর দুইটা দাঁত আর দেখতে এতটাই ভয়ঙ্কর। মানে আমার দাদার ভাষ্য অনুযায়ী যে মানে এতটাই ভয়ঙ্কর দেখতে, ওখানে সাধারণ কোনো মানুষ হইলে সেন্সলেস হয়ে পড়ে যাবে। কিন্তু দাদা মনে মনে ভয় না পেয়ে সাহস সঞ্চার করে তখন বাঁশি বাজানো থামাই দিয়ে আল্লাহর কালাম পড়া শুরু করে। তো মনে মনে যা দোয়া দরুদ পারতো পড়ছে, পড়ার পরে ওনার ভাতিজাকে এখনো ডাকে নেই, কারণ যদি ডাকে, ও যদি দেখে তাহলে ভয় পাবে, ভয় পেয়ে আর কোনোদিন থাকতে চাইবে না তার সাথে। তো আগ যেহেতু লাগাইছে, সেটাকে পাহারা দিতেই হবে, যতই ভয় আসুক। ওই যে একটা কথায় আছে না, মানে অভাবের কাছে ভয় কিছুই না। আসলে তখন তো সবারই অভাব ছিল। তো যাই হোক, অভাবটা বাঁশির সুর থামানোর পরেই কেমন যেন এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। মানে দাদা তো আরো বেশি একটা ভয়ের মতো করে বসে থাকলো চুপটি মেরে, কিন্তু অভাবটা এদিক ওদিক ছোটাছুটি করতেছে, করার ফলে মনে হচ্ছে যে পুরা আখের ক্ষেত একদম লন্ডভন্ড করে দিবে। যাই হোক, এরকম 10-15 মিনিট হওয়ার পরে আস্তে আস্তে দাদা দেখলো যে একটা আগুনের গোলার মতো হয়ে উপর দিকে উঠতেছে। উঠতে 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 দুইটা হলো, দুইটা হওয়ার পরে তিনটা হওয়ার পরে চারটা। এই 4টা আগুনের গোলা, মানে আমরা দেখি না যে মেলায় গেলে ম্যাজিশিয়ানরা যেভাবে, অথবা আমরা টেলিভিশনে দেখি যে হাতের মধ্যে আগুনের গোলা ঘোরাইলে কেমন হয়, তো টিউব লাইটের মতো এরকম আগুনের গোলাগুলো একে অপরকে ধাক্কা দিচ্ছে। মানে মনে হচ্ছে ওরা কেমন যেন মারামারি করতেছে, এমন অবস্থা। তো এটা দেখার ফলে এখন দেখতেছে আগুনের গোলাগুলো আস্তে 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 ওই যে কড়ই গাছ, সেই কড়ই গাছে চলে গিয়ে একদম মিলাই যাওয়ার পরে এখন দাদা ওনার ভাতিজাকে ডেকে উঠাইছে যে তাড়াতাড়ি ওঠো, আমরা এখানে আর থাকবো না। ও বলে কেন? কয় এই কারণ হয়েছে। তো তারপরে দুইজন তো টুকটুক করে নেমে চলে আসলো। আসার পরে পরের দিন আর কেউ যাইতে চায় না। তারপরে যাই হোক, মোটামুটি দাদার কোনো সমস্যা হয় নাই। তারপর থেকে ওইটা দেখার পর দাদার দিনে 2-3 দিন জ্বর ছিল, তাছাড়া এমনি কোনো সমস্যা হবে বা পরবর্তীতে এসে সমস্যা করবে ওটা কোনো হয় নাই।
তো 2-3 দিন দাদার একটু জ্বর ছিল, জ্বর থাকার পরে আস্তে আস্তে চিকিৎসা হওয়ার পর ঠিক হয়ে গেছে। তারপর থেকে আর কোনোদিন দাদা আখের ক্ষেত্রে পাহারা দেওয়ার মতো সাহস করে নাই বা কখনো বলেও নাই যে এই কাজ করেন। সো এই ছিল রাসেল ভাই আমার দাদির মুখে শোনা আমার দাদার একটি ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাইসুল বলছি। 2012 সালে আমি আপনাকে প্রথম একটি ঘটনা পাঠিয়েছিলাম চট্টগ্রামে। এর মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়াতে আমি আর ঘটনা পাঠাতে পারিনি। তো আমি আমার দ্বিতীয় ঘটনাটি আজকে আবার পাঠাচ্ছি আপনাদের কাছে। আশা করি লিসেনাররা আমার ঘটনাটি পছন্দ করবেন। ঘটনাটি আর কারোর সঙ্গে ঘটা নয়, আমারই ফ্যামিলিতে, আমারই চোখের সামনে, আমারই মেজ বোনের সঙ্গে ঘটা। ঘটনাটা একটু বড়, কিন্তু আমি এই ঘটনাটাকে শর্টকাটে বলার চেষ্টা করব। আশা করি সবাই ধৈর্য ধরে শুনবেন। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী। আমি ঢাকার কাজীপাড়ার কোন একটা বাড়িতে থাকি। আমরা থাকতাম 4 তলাতে। আমাদের বাড়ির পাশ থেকেই একটা ফাঁকা জায়গা ছিল, একটা পুকুর ছিল এবং বাড়ির বিল্ডিং এর গা ঘেঁষে লম্বা লম্বা কিছু দেবদারু গাছ ছিল। ঘটনাটি ঘটে যখন দেবদারু গাছগুলো কেটে ফেলা হয়। তারপর থেকে হঠাৎ করে আমার বোন খুব অস্বাভাবিক আচরণ করা শুরু করে। চুপচাপ বসে বসে হাঁটুর মধ্যে মাথা গুজে দুলে দুলে কান্না করা, হাসি করা এবং খুব অস্বাভাবিক আচরণ করা। এই ঘটনাগুলোর সঙ্গে আমরা আগে অভ্যস্ত ছিলাম, বাট বিপত্তি ঘটে তখন যখন আমার পরীক্ষা খুব সন্নিকটে। আমি রাত 12টা-1টা করে যখন পড়তাম, তখন ঠিক আমার পেছনে ছিল বারান্দা। আমি ড্রয়িং রুমে পড়তাম, বারান্দায় ছিল থাই গ্লাস। ঠিক তখনই এসে জালনায় থাই গ্লাসে কেউ টোকা দিত, 1 বার, 2 বার, 3 বার, বারবার। আর টোকাগুলোর স্টাইল ছিল লাইক আঙুলটা উঁচু করে যখন আমরা জানালার মধ্যে টোকা দিই, ঠিক সেরকমই টোকা, কিন্তু টোকাগুলোর কিছু সংকেত ছিল, যেমন 3টা, 4টা। আর টোকাগুলো শুরু হতো ঠিক রাত 2টা থেকে 3টা পর্যন্ত টোকাগুলো চলতো এবং বারবার চলতো যতক্ষণ পর্যন্ত না আমরা রেসপন্স করি। আমি এই টোকাগুলোর সঙ্গে তখন অভ্যস্ত ছিলাম না, বিধায় আমি খুব ভয় পেয়ে যাই। এবং প্রথমে ভয় পাই না, প্রথমে আমি টোকার উৎসটা খোঁজা শুরু করি, কোত্থেকে আসছে। আর একবার বলে নি, আমি থাকতাম আমার বোন দুলাভাইয়ের সঙ্গে, তাদের বাড়ি থেকে লেখাপড়া করতাম। তো আমার দুলাভাই ওইদিন কোনো কারণে বাড়িতে ছিল না। তো আমি টোকার উৎসগুলো খুঁজে না পেয়ে আমি গিয়ে চেক করি, আমার বোন দেখে দরজা বন্ধ, বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছে। তো আমি আর ওই দিন রাত্রে বেশিক্ষণ পড়াশোনা না করে আমি গিয়ে শুয়ে পড়ি। ঠিক পরদিনও সেম টোকা পড়া শুরু হয়। ওই দিন আর দুলাভাই ছিল। আমি ওই টোকার আওয়াজ শুনে আমি আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়ি। আমি এদিন বেশি রাত পর্যন্ত পড়ি না। ঠিক তার 5 থেকে 10 মিনিট পর আমার দুলাভাই উঠে এসে আমাকে ডাকে যে বাসায় বোধহয় চোর এসছে, আসো। বারান্দার দরজায় টোকা দিচ্ছে। বাট আমাদের দুজনের মাথায় তখন ছিল না যে আমরা থাকি 4 তলার উপর, এইখানে চোর আসা মোটেই সম্ভব না। কারণ আমাদের আশেপাশে বিল্ডিং নেই বললেই চলে। একটা বিল্ডিং আছে, তার সঙ্গে আমাদের বাড়ির দূরত্ব ছিল নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 ফুট। আর সেখানে কোনো কার্নিশন ছিল না, সুতরাং ওইখান থেকে আসা এক প্রকার অসম্ভবই। আমার দুলাভাই বলে যে আমি ড্রয়িং রুম থেকে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তুমি বারান্দায় গিয়ে জাস্ট দরজা খুলে দেখো কি আছে। তো যে কথা সেই কাজ, দুজন দুটো লাঠি নিয়ে আমি চলে গেলাম বেডরুমের ভেতর থেকে বারান্দায়। ওই বারান্দাটাই আবার ওই ড্রয়িং রুমে আমি যেখানে বসে পড়তাম সেখান থেকে দেখা যেত। আমার বোন বারবার মানা করছিল যে বারান্দার দরজাটা খোলার দরকার নেই, কিন্তু আমি তখন ওর চেহারা এবং ওর গলার ভয়েস আমি দুটো দিকেই কর্ণপাত না করে আমি দরজাটা জাস্ট খুলে বারান্দায় গিয়ে 2-1 চক্কর দিয়ে এসে দেখি যে আসলে বারান্দায় কিছু নেই। আর বারান্দাটার বর্ণনা একটু দিই। বারান্দাটা ছিল ড্রয়িং রুমটা ঠিক যতটা বড়, মাথা পর্যন্ত, এই পাশ থেকে আরো প্রায় 2.5 ফুট 3 ফুট এই রুমের দরজা, এই রুম থেকে যেই দরজাটা গিয়েছে, আর প্রশস্ত ছিল 3 ফুট। সো এই পর্যন্ত আমি প্রদক্ষিণ করে আস্তে আস্তে যতটা সময় হয়ে গেছে, এসে দেখি আমার বোন সে স্বাভাবিক পরিস্থিতিতে নেই। যে পরিস্থিতি ছিল সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার বোন ফ্লোর থেকে কমসে কম 1 থেকে 2 হাত উপরে, যদি আমরা সেটা বলি 3 ফুট উপরে ফ্লোর থেকে। ততক্ষণ আমার দুলাভাই ঘরের ভেতর চলে এসে ওই কাণ্ড দেখে সেও ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। আমিও এক প্রকার অস্বাভাবিক হয়ে পড়েছি, কি হচ্ছে। আমার দুলাভাই যখন আমার হাত চেপে ধরে বলেছে কি হচ্ছে, সে তাকে স্বাভাবিক করার জন্য আমি নিজে থেকেই অন্তরের ভেতর থেকে ভয় কাজ করতেছে, কিন্তু মুখের মধ্যে খুব জোরে একটা আওয়াজ করি, নিচে রাখ, এরকম একটা আওয়াজ করি। তখন আমার বোন ওই ভাসমান অবস্থায় বলতেছিল যে তোদের
প্রত্যেকটাকে আমি মেরে ফেলবো, আমার কথা কেন শুনলি না, দরজাটা কেন খুলি। তো এরকম অবস্থা দেখে আবার চিৎকার করি যে নিচে রাখ। ঠিক তৎক্ষণাৎ ওই ভাসমান অবস্থা থেকে বিছানায় পড়ে যায়, পড়েই সেন্সলেস হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা, ওর বাচ্চাটা বয়স ছিল তখন 1.5 বছরের মতো, এবং বাচ্চাটা এতটাই চঞ্চল ছিল যে ঘুম ভেঙে গেলে সে বিছানার এই পার ও পার এবং মানে খুব চঞ্চলতার মধ্যে থাকতো আর কি। কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন ওর ঘুম থেকে জেগে যায়, আর জেগে গিয়ে সে খুব শান্ত বাচ্চার মতো শুয়ে শুধু দেখলো, কোনো কথা নেই, বাচ্চা নেই। তারপর এই ঘটনা দেখার পরে আমরা খুব ভয়ে আমি আমার মাকে ফোন করি। পরদিন ফোন করে ঘটনা সব বলার পর আমার মা আমার ফাদারকে নিয়ে ঢাকায় চলে আসে, আর দেরি না করে ঢাকায় চলে আসে। তখন আমি একটু স্বস্তি বোধ করি। এখন আমার পড়াশোনার মাত্রাটা একটু বেড়ে যায়, যেহেতু আমার আসছে। মাকে জাস্ট আমি ড্রয়িং রুমে একটা সোফার উপরে শুয়ে রেখে আমি পড়তে থাকি, আমার ফাদার আমার রুমে গিয়ে শুয়ে থাকে। মোটামুটি ঘরের ভেতর লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে, আমাদের মনে সাহস সঞ্চার হয়েছে। ঠিক যেই সময়ে ডিস্টারবেন্সটা শুরু হয় ঠিক সেই সময় শুরু হয়ে গেল 2টা থেকে 3টার মধ্যে আর কি নক করা শুরু হয়। তখন আমার মাকে বললাম, আমার মা বললো যে তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে পড়ো। সে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুটু দিয়ে ঘর ফুটু দিয়ে বন্ধ করে, কিন্তু কোনোটা হচ্ছে না। এর মধ্যে একদিন আমাদের বাড়ির মালিকের যে ড্রাইভার, সে আমার ছাদে থাকতো, সে সকালবেলা আমাকে দেখে বলছে, মামা কাজ ছেড়ে চলে যাচ্ছি। আমি বললাম কেন? আমি জিজ্ঞাসা করলাম কেন চলে যাচ্ছে। তো আমি আপনাকে একটা কথা বলি, এটা কাউকে বলার দরকার নেই, আপনি শুধু জেনে রাখেন। আমি গতকাল ছাদে যখন শুয়েছিলাম, মানে ছাদে ওনাকে ছোট্ট একটা জায়গার মধ্যে 4-5 ফুট থেকে 6 ফুট একটা জায়গায় স্কোয়ার করে নিয়ে ওনাকে একটা রুম করে দেওয়া হয়, ওখানে জাস্ট উনি একাই থাকতে পারবে এইরকম। উনি নাকি রাত 2:30-3টার দিকে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি আবার একটা নেশা করতো, নেশাটা হচ্ছে গুল ব্যবহার করতো। উনি তো মুখে গুল দিয়ে উনি থুতু ফেলার জন্য জাস্ট ছোট একটা ভেন্টিলেটর, বাথরুমে যেরকম ভেন্টিলেটর থাকে ওরকম একটা ভেন্টিলেটর দিয়ে ওরা একটা জালনা করা ছিল, ওইটা উনি থুতু ফেলতে যায়। তখন দেখে উনি দেখছে নাকি একজন মানুষ হাঁটতেছে, কিন্তু তার অবয়বটা এমন যে তার কোনো মাথা নেই, এবং সে ওইটা দেখে ওই অবস্থাতেই জানলাটা জাস্ট লাগিয়ে দিয়ে ভেতরে উনি এক প্রকার গুটি মেরে খুব ভয়ে এখানে রাতটা অতিবাহিত করে ভোর হলেই সে বাড়ি এলাকা বলে আমি চলে যাবো, আমি এই অবস্থা। এর মাঝে ঘটনা ঘটতেছে, আরো অনেক ঘটনা ঘটতেছে, সময় অনেক বেশি নিয়ে ফেলছি। যাই হোক, তার মধ্যে একদিন একটা ঘটনা ঘটে এরকম যে আমরা সবাই শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার মা শুয়ে আছে পাশে। আমার ফাদার তখন উনি স্মোকিং করতেন, তো উনি জানলার কাছে বসে রুমে বিছানায় কর্নারে বসে উনি সিগারেট খাচ্ছিলেন, জানলার বাইরে হাতটা বের করে দিয়ে। এর মধ্যে উনি খেয়াল করেন যে খুব জোরে একটা বাতাসের ঝাপটা জানলায় এসে লাগলো, এবং বাতাসটা ভেতরে ঢুকে কোন একটা অভাব হয়ে হেঁটে চলে যাচ্ছিল। তো আমার ফাদার এটাতে ওই অভাবটাকে ফলো করেন। ফলো করতে করতে গিয়ে দেখেন আমার বোনের দরজায় গিয়ে অভাবটা মিলিয়ে যায়, এবং উনি ওই দিন রাত্রে খুব ভয় পেয়ে যান, কাউকে কিছু বলেন না। পরদিন সকালে বলেন যে আমাদের এইটাই এরকম কোনো কিছুতে হবে না, এটাতে কোনো একটা হুজুর লাগবে বা ঘর বন্ধ দেওয়া দরকার। আবার ঠিক যেদিন আব্বাই ঘটনা বলছে, তারপরে ওই দিনই সন্ধ্যায় যখন আমার দুলাভাই বাড়িতে আসেন, ঠিক উঠতে পথে বাড়িওয়ালা তো 3 তলা, তো ওনার বাচ্চাটাকে সিঁড়ির ঘরে বসে খাওয়াচ্ছিলেন রাত 8টার দিকে। তো উনি যখন সিঁড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে একটা সিঁড়ি পার হয়ে আরেকটা সিঁড়িতে চলে, তখন বাচ্চাটাকে দেখে উনি বলে, কি খবর বাবু, কেমন আছো, এরকম করে। তখন বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়, এবং এই ভয় পাওয়াতে বাচ্চাটাকে প্রচুর জ্বর চলে আসে। তারা একটা হুজুর ডাকে, হুজুরটা বংশাল থেকে কোথা থেকে আসে হুজুরটা। তো হুজুরটা আসাতে যখন বাচ্চার জ্বর, তারপরে ওই ড্রাইভার উপরে এটা দেখলো, তো আমিও হুজুরকে বললাম যে আপনি আমার বাসায় একটু আসবেন, আমার বোনের কিছু প্রবলেম হচ্ছে। তো হুজুর গেল, সেখানে একটা ইনসিডেন্ট ঘটে। হুজুর যাওয়ার পরে আমাকে বলে যে একটা শলার ঝাড়ু লাগবে, মানে যেটা নারকেলের পাতা থেকে যে ঝাড়ুটা হয়, শলার ঝাড়ু লাগবে, আর একটি চাগি লাগবে, কালো সুতা যেটাকে বলি আমরা। আমি যেই কথা সেই কাজ ব্যবস্থা করে দিলাম। তো হুজুর আমাকে বললো যে আপনি ঘরে আসবেন না, ওনার হাজবেন্ড পাঠান। আমি বললাম দেখেন, ওনার হাজবেন্ড না, আমাকেই ডাকেন, কারণ আমি যতটা করতে পারবো উনি ততটা আপনাকে সহযোগিতা করতে পারবে না। বলছে না, এখানে হাজবেন্ড কি লাগবে। ও ঠিক আছে, হাজবেন্ড কে নেন। আমাকে রুমে ঢুকতে দিল না, আমি ড্রয়িং রুমে বসেছিলাম সোফায়, কারণ আমি জানি কিছু একটা ঘটবে। তো হুজুর যখন ওরা গায়ে সুরা পরে ফু দিচ্ছিল, আর দুলাভাইকে বলছিল যে আপনি ঝাড়ু দিয়ে গায়ে বুলাই দিবেন আগা মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বুলা দিচ্ছেন, আর হুজুর ফু দিয়ে তাকে গিরা দিচ্ছিল। ঠিক এই মুহূর্তে আমার বোন বাহুবলীর মতো উঠে হুজুরকে কলারটা ধরে হাত দিয়ে উঁচু করে আলমারি মাথা উঠেছিল এরকম করে। হুজুর তো কোনো মতে ছাড়ায় ছুড়ায় এখান থেকে পালায় যে বাড়িওয়ালার ঘরে গিয়ে ঢুকলো, গিয়ে এবার বাড়িওয়ালাকে সব বলে দিল যে প্রবলেম ওনার মধ্যে, এর থেকে প্রবলেম হচ্ছে। আমি আবার গেলাম, হুজুরকে বললাম যে কি অবস্থা। তো হুজুর বলছে যে আমি আজকে কিছু করতে পারবো না, কারণ আমার সঙ্গে আজকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নেই, তবে আমি একটা তাবিজ পাঠিয়ে দিব আপনাকে। পরবর্তী উনি সেই তাবিজ আর পাঠায় নাই। প্রবলেম আরো প্রকোপ হতে শুরু করলো। আশেপাশে ভাড়াটিয়ারা খুব
ভয়ে তটস্থ থাকতো। তো মোটামুটি ধরে নিল যে আমাদের জন্য তাদের প্রবলেম হচ্ছে, সো আমি বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে দিলাম যে আমরা চলে যাবো। বাড়িওয়ালা খুব খুশি। যাই হোক, পরে আমি প্রবলেম সলভ করলাম। আমি ওকে খুলনায় কোনো এক ভালো কামেলের কাছে নিয়ে উনি প্রবলেম সলভ করে দিল। প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার বোনের যেটা ছিল ছোটবেলা থেকে, ও যখন অনেক ছোট, লাইক 7-8 বছর বয়স, তখন থেকে প্রবলেমটার সূত্রপাত হয় আমাদের বাড়ি অ্যাকচুয়ালি খুলনাতে। আমাদের বাড়ি ছিল টিবি রন্ডন রোডে, সে বাড়িতে এখনো আছে। আমাদের বাড়ির পাশে ছিল এক হুজুরের বাড়ি, সে হুজুরের ওয়াইফের সঙ্গে ছিল নেয়ার অনেকগুলা দিন, যতটুকু শুনেছি। তারপরে এখান থেকে নোয়াপাড়া পীর সাহেব যখন আসছিলেন ওনার এই জিনগুলো ছড়ানোর জন্য, তখন আমার বোন আমাকে কোলে করে নিয়ে ওই জিন ছড়ানো দেখতে যাচ্ছিলেন। তারপর থেকেও এটা দ্বারা প্রভাবিত, অনেকদিন হসপিটালে ছিল। আর মোটামুটি এখন আমার বোন পুরোটাই স্বাভাবিক, এইরকম কোনো সমস্যা নেই। রাসেল ভাই, আমার ঘটনা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ লিসেনার, ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সেই সাথে আমাদেরকে এভাবে সাপোর্ট করে যান, আমাদের সঙ্গে থাকুন। আমরা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে রেগুলার আপনাদের কাছে ফিরে আসতে চাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন আমাদের পরবর্তী অডিও ক্লিপে যাচ্ছি। আশা করছি অডিও ক্লিপটিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আপনার ভূত এফএম এবং অনেক বড় একটা ফ্যান। সেই 2010 সাল থেকে আপনার ভূত এফএম শুনে আসছি এবং মোটামুটি সবগুলো এপিসোডে আমার শোনা হয়েছে। প্রথমে আমার পরিচয়টা দিই, আমি একটা মেডিকেল কলেজে আছি ডক্টর হিসেবে। আমার অনেকগুলো ঘটনা আছে। বেশিরভাগ ঘটনা আমার নানার কাছ থেকে শোনা, আমার আম্মুর সাথে, এবং যে আমার নিজের সাথে কয়েকটা ঘটেছে। ইভেন যে আমি ব্ল্যাক ম্যাজিক এবং যে ব্ল্যাক ম্যাজিক করে কিভাবে, বা ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কিভাবে এটা তুলে, এটা যে আমি দেখেছি, এটা আমাদের ফ্যামিলিতে হয়েছিল। তো আমি আমার সাথে ঘটা অনেকগুলো ঘটনার মধ্যে আমি স্পেসিফিক আপনাকে যে কয়েকটা ঘটনা বলবো, যদি এই ঘটনাটা আপনার পছন্দ হয়। আমি যে ঘটনাটা বলছি সেটা আজ থেকে প্রায় 7 বছর আগে। তখন যে আমি একটা ব্যাচেলর বাসায় থাকতাম। সেখানে আমাদের চারটা রুম ছিল, আমি একটা রুমে ভাড়া থাকতাম। তো আমাদের ফ্ল্যাটটা ছিল 7 তলার উপরে। বলে রাখা ভালো, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল একটা পুরাতন হসপিটাল, ঢাকা শহরে অনেক পুরনো একটা হসপিটাল, প্রাইভেট হসপিটাল, এবং বিল্ডিংটা ছিল 6 তলা। এবং আমার ফ্ল্যাটটা যেহেতু আমার রুমটা ছিল 7 তলায়, 7 তলার আমার পাশেই ছিল তাদের লাশ রাখা বা লাশের গোসল করানো ওই রুমটা, প্লাস আপনার তাদের যে হসপিটাল যে নিজস্ব নামাজ পড়ার জায়গা থাকে সেটা। তো আমি তখন একটা আমার অভ্যাস ছিল, আমি রাত জেগে গল্পের বই পড়তাম, এবং এটা প্রায় অনেকদিন কন্টিনিউ ছিল। তো আমি সেদিন রাত্রেবেলাও গল্পের বই পড়ে ঘুমাচ্ছিলাম। তো আমি অলমোস্ট যখন বই পড়ছি তখন টাইমটা প্রায় 3টা থেকে 3:30টার মতো হবে। তো আমি নর্মালি এক পাশে কাত হয়ে এক হাতে বই নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। তো আমি সেদিনও ওইভাবে এক পাশে কাত হয়ে শুয়ে গল্পের বই পড়ছি। হঠাৎ করে খেয়াল করলাম আমার বিছানাটা ছিল ঠিক জানালার পাশে, এবং এক জানালার পর্দা এক পাশে খোলা ছিল, হালকা করে খোলা ছিল, এবং ওই পাশে জানালার যে পার্টটা ওইটা খোলা ছিল। যেহেতু গরমকাল ছিল, একটু বাতাসের জন্য আমি খোলা রেখেছিলাম। হঠাৎ করে দেখি যে সেখান দিয়ে কালো ধোঁয়ার মতো কি যেন ঢুকলো, যেমন আমি তাকিয়ে আছি, দেখতেছি যে আপনার কালো ধোঁয়াটা ঢুকলো। ঢোকার সাথে সাথে আমি উঠে বসার জন্য ট্রাই করতেছি, দেখার জন্য যে জিনিসটা কি, ধোঁয়া আসলো কোথা থেকে। কিন্তু আমি দেখলাম যে আমি আর নড়াচড়া টোটালি করতে পারতেছি না, এবং আমার পাশের আমার ফ্রেন্ডরা ছিল, তাদেরকে ডাকার চেষ্টা করতেছি, কিন্তু সেটাও আমি পারতেছি না। তো তখন আমার যে আমি বুঝে গেছি যে এটা জিন বা যারা যে স্লিপ প্যারালাইসিস টাইপের কিছু একটা হয়েছে। তো আমি নর্মালি যেটা হয় যে আমাদের মুসলমান যারা আছি আমরা, তারা জানি যে এইভাবে এরকম হলে দোয়া পড়া লাগে বা আয়াতুল কুরসি পড়া লাগে। তো আমি আয়াতুল কুরসি পড়ার অনেক চেষ্টা করতেছি। তো আয়াতুল কুরসি আমি জাস্ট আপনার এই পার্টটা সবচেয়ে ভয়ঙ্কর। আমি আয়াতুল কুরসি
অর্ধেকে গিয়ে আর পারতেছি না, অর্ধেকে গিয়ে আমি ভুলে যাচ্ছি। এবং ভয়ঙ্কর পার্ট হচ্ছে, আমি যখন ভুলে যাচ্ছি তখন আমার কানের কাছে, মানে হচ্ছে আপনি একবার শুয়ে থাকলে আপনার পেছনের পার্ট থেকে, মানে পেছনের পাশ থেকে কেউ এসে যদি আপনার ঘাড়ের মধ্যে এসে কানের কাছে এসে হাসে, জিনিসটা যেমন ভয়ঙ্কর হবে, ঠিক সেই রকম আমার কানের কাছে আমি এক পাশে যেভাবে ছিলাম, আমার পিছনের পাশ থেকে কেউ হাসতেছে। এবং আমি এখন বলতেছি, এখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এই জিনিসটার মতো ভয়ঙ্কর ফিলিংস আর হয়নি। আমি মানে এই এত বছরে এমন ভয় কখনো পাই নাই। আমি মোস্ট অফ দ্য টাইম একলা থাকি, একলা থাকতে আমার ভালো লাগে, কিন্তু এত ভয় আমি কখনো পাইনি। তো আমি মোটামুটি 4-5 বার মতো ট্রাই করার পর লাস্টবার যখন ট্রাই করেছি, এবং সে ক্রমাগত আমি যতবারই ভুলে যাচ্ছি ততবারই হচ্ছে হাসতেছে, এবং কি যেন বলতেছে ঠিক আমি বুঝিনি। আরবি বা হিব্রু এই টাইপের ভাষাতে কথা বলতেছে আমাকে, এবং সে বলতেছে প্লাস হাসতেছে। এবং লাস্টবার যখন আমি পড়তে পারছি তখনই সাথে সাথে দেখলাম আমার গা থেকে জাস্ট কালো ধোঁয়াটা উঠে যেভাবে এসেছে জানলা দিয়ে সেভাবে চলে গেল। এইটা হচ্ছে, এটার পরে জাস্ট আমার মানে পুরা গায়ে মনে হলো যে পুরা গায়ে ব্যথা, এবং পরের দিন আমার আলটিমেটলি জ্বর, এবং 3-4 দিনের মতো এরকম জ্বর ছিল। তো এটা ছিল আমার ভয়ঙ্কর একটা ঘটনা। ওই বিল্ডিংয়ে হচ্ছে আরও, আমি ওই বিল্ডিংয়ে প্রায় আমরা 1.5 বছরের মতো ছিলাম। ওই ফ্লোরটারে স্পেশালি ওই ফ্লোরে আমার সাথে আমার রুমে হচ্ছে 2-3টা ঘটনা ঘটেছে। আর একদিন আমার ফ্রেন্ড ছিল, সে ফ্রেন্ড জানালার পাশে বসে বসে গল্প করছিল, সেই ফ্রেন্ডকে একটা থাপ্পড় দিয়েছে। এবং এটা হচ্ছে যে ও হচ্ছে একদম বসা অবস্থায় জানালার পাশে বসে বসে সে হচ্ছে কথা বলতেছিল ফোনে, হঠাৎ করে এসে তাকে থাপ্পড় দিছে। তো এরপর আমার আম্মার সাথে হচ্ছে আমার আম্মা এসেছিল, তখন আম্মার সাথে হয়েছে। তো এরকম কয়েকটা ঘটনার পরে আমরা হচ্ছে ফ্ল্যাটটা ছেড়ে দিই। তো এটা ছিল আমার ঘটনা। আমার আরো ঘটনা আছে, আপনি যদি চান আমি আপনার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।